গত ক্লাসে আমরা একটা ম্যাথ সলভ করেছিলাম, তাই না বলো? আজকে আমরা আরেকটা ম্যাথ সলভ করব। তো স্যার, আমরা আর্থিক বিবরণীর ম্যাথগুলো যদি সলভ করতে চাই, আমরা কি ফার্স্টেই ম্যাথ করা শুরু করে দিব? উত্তর হলো না, আমরা অ্যাট ফার্স্ট ম্যাথগুলো করব না। ম্যাথগুলো সলভ করার আগে আমরা কি করব? 3টা ওয়ার্কিংস করব। প্রথম কাজ, আমাদের কোয়েশ্চেনের যে রেয়ামিলটা দেয়া আছে, এই রেয়ামিলের কোন তথ্যটা, কোন হিসাবটা কোথায় যাবে, আমরা সেটা মার্ক করব। অ্যান্ড দেন রেয়ামিলের মধ্যে যে লুকানো সমন্বয়গুলো আছে, আমরা সেই লুকানো সমন্বয়গুলো খুঁজে বের করব, তাই না? অ্যান্ড দেন যে সরাসরি সমন্বয় দেয়া আছে, আমরা এই সরাসরি সমন্বয়গুলোকে মার্ক করব, কে কোথায় যাবে। তো আমরা আমাদের প্রথম কাজটা শুরু করি। এই যে রেয়ামিলের ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো কে কোথায় যাবে, আমরা এখন সেগুলোকে মার্ক করব। ওকে, আচ্ছা, এটা রেয়ামিলটা অনেক বড়, তাই আমি রেয়ামিলটাকে 2 ভাগে নিয়ে এসেছি, না হলে স্লাইডে আটে না। হ্যাঁ, তো চলো আমরা মার্ক করা শুরু করি। অ্যাট ফার্স্ট কি দেয়া আছে? প্রারম্ভিক মজুদ পণ্য। আমাকে হেল্প করবা প্লিজ। তো প্রারম্ভিক মজুদ পণ্য, এটা কোথায় যাবে স্যার? বিক্রিত পণ্যের ব্যয় যাবে। পণ্য ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় যাবে। বিক্রয়, বিক্রয় যাবে, সো আমাদের কিছু লেখার দরকার নেই। বিক্রয় ফেরত, এটা বিক্রয় থেকে বাদ যাবে, সো আমরা বিক্রয়ের পাশে একটি স্টার্ট দিয়ে দিলাম। ক্রয় ফেরত, ক্রয় থেকে বাদ যাবে, সো আমরা ক্রয়ের পাশে একটা স্টার্ট দিয়ে দিলাম। বেতন, বেতন যাবে কোথায়? পরিচালন ব্যয়। বিজ্ঞাপন কোথায় যাবে? পরিচালন ব্যয়। শেয়ার মূলধন, শেয়ার মূলধন কোথায় যাবে? এটা মালিকানা সত্ত্বে যাবে, তাই না? শেয়ার মূলধন শেয়ার মূলধনে যাবে, রাইট? সো এটার পাশে কিছু লেখার দরকার নেই। আসবাবপত্র কোথায় যাবে? স্থায়ী সম্পদে যাবে। ঋণ, আচ্ছা এটা আগেই বলা যাবে না, ঋণের টাকাটা কোথায় আসছে? ক্রেডিটে, সো এটা দায়ে যাবে। আর ডেবিটে থাকলে বিনিয়োগে যাবে। তো ঋণ ক্রেডিটে দেয়া আছে, সো এটা আমরা কোথায় নিব? দীর্ঘমেয়াদী দায়। প্রাপ্য হিসাব, আচ্ছা প্রাপ্য হিসাব এটাকে আমরা নিব চলতি সম্পদে। প্রদেয় হিসাব এটাকে আমরা নিব চলতি দায়। চালানি কারবারে প্রেরিত পণ্য, এই আইটেমটা আমাদের জন্য নতুন, তাই না? চালানি কারবারে প্রেরিত পণ্য, এটাকে ইংলিশে কি বলে জানো? গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, বাংলায় হচ্ছে কি স্যার? চালানি কারবারে প্রেরিত পণ্য। আচ্ছা, চালানি কারবারে প্রেরিত পণ্য কথাটার মানে কি জানো? একটা এক্সাম্পল দিই, তাহলে মানেটা বুঝে যাবা। আমরা হলাম গিয়ে ঢাকা শহরের একজন ব্যবসায়ী। তো আমাদেরই কোনো এক ফ্রেন্ড, যে ধরো চিটাগংয়ের একজন ব্যবসায়ী, তো আমরা আমাদের কিছু পণ্য আমাদের ওই চিটাগংয়ের ব্যবসায়ী ফ্রেন্ডের কাছে পাঠালাম, যে তুমি এগুলো বিক্রি করে আমাদেরকে টাকাটা দিও, আর যদি বিক্রি করতে না পারো আমাদেরকে পণ্যটা ফেরত দিয়ে দিও। এই যে আমাদের পণ্য আমরা অন্য একজন ব্যবসায়ীর কাছে পাঠালাম বিক্রি করে টাকা দেওয়ার জন্য, অথবা বিক্রয় যদি করতে না পারে সেক্ষেত্রে পণ্যটা ফেরত দেওয়ার শর্তে। ওকে, এই পণ্যটাকে বলা হবে চালানি কারবারে প্রেরিত পণ্য। কি বলা হবে? চালানি কারবারে প্রেরিত পণ্য। ওকে, তো চালানি কারবারে প্রেরিত পণ্যের বৈশিষ্ট্য কি? আমি যাকে পাঠিয়েছি সে কিন্তু আমাকে টাকা দেয়নি। যদি পণ্যটা সে বিক্রি করতে পারে তাহলে সে আমাকে টাকা দিবে, আর যদি না পারে তাহলে কিন্তু সে আমাকে টাকা দিবে না। তাহলে চালানি কারবারে প্রেরিত পণ্যটা কি আমার কাছে, নাকি আমার পণ্যটা অন্য কারো কাছে? চালানি কারবারে প্রেরিত পণ্যটা অন্য কারো কাছে রয়েছে, যেটা আমি তার কাছে পাই বা ইন ফিউচারে পাবো। সো এটা আমাদের জন্য চলতি সম্পদ। এটা আমাদের জন্য কি স্যার? চলতি সম্পদ। ওকে, এটা কাইন্ড অফ সমাপনী মজুদের মতো, যদি বিক্রয় না হয়ে থাকে আর কি। অর্থাৎ আমাদের পণ্য অন্য কারো কাছে রয়েছে, সো এটা আমাদের জন্য কি স্যার? সম্পদ। কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। চালানি কারবারে প্রেরিত পণ্য, এটা কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। ওকে, 8% সঞ্চয়পত্র, টাকাটা ডেবিটে আছে, সো এটা কি হবে স্যার? এটা বিনিয়োগ। এটাকে আমরা কি বলবো? এটাকে বিনিয়োগ বলবো। আর বিনিয়োগটা কোথায় যায়? সম্পদে যায়, রাইট? সম্পদে বিনিয়োগ নামে একটা আলাদা একটা পার্টি আছে, সেখানে যাবে। ভাড়া, ভাড়াটা কোথায় যাবে? পরিচালন ব্যয়ে যাবে। আমদানি শুল্ক বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে। ক্রয় পরিবহন বিক্রিত পণ্যের ব্যয় যাবে। সংরক্ষিত আয় দেয়াস,
এই যে রেয়া মিলের সংরক্ষিত আয়টাকে আমরা কি বলি যেন? প্রারম্ভিক সংরক্ষিত আয়। ওকে, রেয়া মিলের সংরক্ষিত আয়টা কি? প্রারম্ভিক সংরক্ষিত আয়। সো প্রারম্ভিক সংরক্ষিত আয় এটা কোথায় যাবে? সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, তাই না? দেন বললো বীমা প্রিমিয়াম। বীমা প্রিমিয়াম মানে কি? বীমা খরচ। বীমা প্রিমিয়াম মানে বীমা খরচ। সো বীমা প্রিমিয়াম এটা কোথায় যাবে? এটা পরিচালন ব্যয়ে যাবে। লভ্যাংশ, স্যার রেয়া মিলের মধ্যে যে লভ্যাংশটা দেয়া থাকে এটাকে আমরা প্রদত্ত লভ্যাংশ বলি, অথবা এটাকে আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলি, তাই না? আচ্ছা, প্রদত্ত লভ্যাংশ বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা কোথায় যাবে? এটা সংরক্ষিত আয়ে যাবে বা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। ওকে, কোন অংশে যাবে বলো তো? বিয়োগের অংশে যাবে। দেখো, যারা সংরক্ষিত আয় বিবরণীতে যায় তারা কেউ কেউ যোগের অংশে যেতে পারে, আবার কেউ কেউ বিয়োগের অংশে যেতে পারে। তো যোগের অংশে কারা যাবে আমরা জানি, নেট মুনাফা, দেন আয়কর সঞ্চিতি, দেন অদাবিকৃত লভ্যাংশ যদি অবলোপন করা হয়, তাই না? আচ্ছা, তো আমরা কি বুঝতে পারলাম এই সেটের কে কোথায় যাবে? গুড। এবার আমরা এই সেটটা দেখি। এটাও কিন্তু রেয়া মিলেরই অংশ। হ্যাঁ, পুরোটা এখানে আটেনি, তাই কিছুটা অংশ এই সেটে চলে এসছে। এখানে কি বললো স্যার? আয়কর। আয়কর কোথায় যাবে? আয়কর সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। কোন অংশে যাবে বলো তো? বিয়োগের অংশে যাবে। আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, তাই না? কোন অংশে যাবে? যোগের অংশে যাবে। দাবিহীন লভ্যাংশ, দাবিহীন লভ্যাংশ এটা কোথায় যাবে? চলতি দায়ে যাবে। শেয়ার অবহার এটা কোথায় যাবে? অলিক সম্পদে যাবে। শেয়ার অবহার অলিক সম্পদ। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতিটা কোথায় যাবে? আচ্ছা, এই সাধারণ সঞ্চিতি এই ফান্ডের টাকাটা কে পাবে বলো তো? শেয়ার হোল্ডাররা পাবে। সো সাধারণ সঞ্চিতিটা যাবে কোথায়? সঞ্চিতি ও উদ্বৃত্তে যাবে। লভ্যাংশ সমতাকরণ তহবিল, এই তহবিলটা কাদের বলো তো? শেয়ার হোল্ডারদের। সো এটাও কোথায় যাবে? সঞ্চিতি ও উদ্বৃত্তে যাবে। ওকে স্যার, আমরা কি বুঝতে পারলাম? তাহলে দেখো, আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ হলো আমাদের কোয়েশ্চেনের যে রেয়া মিল, এই রেয়া মিলের হিসাবগুলো বা আইটেমগুলো কে কোথায় যাবে সেটা আমাদেরকে মার্ক করতে হবে। ওকে, আমরা আবার আরেকবার মার্ক করি বা আরেকবার রিভিউ করি। সবাই কোঅপারেট করো আমার সাথে প্লিজ। তো প্রারম্ভিক মজুদ পণ্য এটা কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে। পণ্য ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে। বিক্রয় বিক্রয়ে যাবে। সো এটা আমি কিছু লিখলাম না। বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যাবে, তাই বিক্রয়ের পাশে স্টার। ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ যাবে, তাই ক্রয়ের পাশে স্টার। মানে আমরা এই ক্রয়ের পাশে স্টার এটা দিয়ে কি বুঝবো? যে যখনই আমি ক্রয় লিখবো আমি দেখতেছি কি স্টার আছে কয়টা? একটা। তার মানে এখানে একটা যোগ বা বিয়োগ আছে, রাইট? মানে ভুল হবে না, মিসিং হবে না। এরপর আমরা কি পেলাম? বেতন পরিচালন ব্যয়ে যাবে। বিজ্ঞাপন পরিচালন ব্যয়ে যাবে। শেয়ার মূলধন এটা শেয়ার মূলধনে যাবে, তাই না? শেয়ার মূলধনকে আমরা কয় ভাগ করব বলো তো? 3 ভাগ। প্রথমটা কি? অনুমোদিত শেয়ার মূলধন। দ্বিতীয়টা কি? ইস্যু ও বিলিকৃত শেয়ার মূলধন। তৃতীয়টা কি? আদায়কৃত শেয়ার মূলধন। এই যে রেয়ার মিলের যে শেয়ার মূলধন 1,30,000, এটা কোন ধরনের শেয়ার মূলধন বলো তো? আদায়কৃত শেয়ার মূলধন। ওকে, আচ্ছা। আর এই যে এখানে দেখো কিছু কথা বলা আছে, এইগুলো যাবে অনুমোদিত শেয়ার মূলধনে। ওকে, ওটা আমরা ম্যাথ করার সময় দেখে নিব। আচ্ছা, এরপরে কি? আসবাবপত্র। আসবাবপত্র কোথায় যাবে? স্থায়ী সম্পদে। 6% ঋণ এটা কোথায় যাবে? দীর্ঘমেয়াদী দায়। প্রাপ্য হিসাব চলতি সম্পদে। প্রদেয় হিসাব চলতি দায়। চালানি কারবারে প্রেরিত পণ্য, তার মানে আমাদের পণ্যটা অন্য কারো কাছে রয়েছে, এটা আমাদের জন্য কি? চলতি সম্পদ, তাই চলতি সম্পদে যাবে। সঞ্চয়পত্র এটা কোথায় যাবে? বিনিয়োগে। এটা সম্পদে বিনিয়োগের দিকে যাবে। আমদানি শুল্ক ভাড়া এটা আমাদের জন্য কি? পরিচালন ব্যয়। আচ্ছা, আমদানি শুল্ক বিক্রিত পণ্যের ব্যয় যাবে, তাই না? যদি রপ্তানি শুল্ক বলতো পরিচালন ব্যয় যেত, রাইট? আমদানি শুল্কটা পণ্য ক্রয়ের সাথে জড়িত, তাই না? আর রপ্তানি শুল্কটা কার সাথে জড়িত? বিক্রয়ের সাথে। তো যারা ক্রয়ের সাথে জড়িত
বা উৎপাদনের সাথে জড়িত তারাই হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেম, কিন্তু ক্রয় বা উৎপাদনের সাথে জড়িত না এদেরকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় আনতে পারবো না। ওকে স্যার? আচ্ছা, এরপরে হলো ক্রয় পরিবহন, এটাও ক্রয়ের সাথে জড়িত, তাই বিক্রিত পণ্যের ব্যয়। যদি বিক্রয় পরিবহন বলতো তাহলে যেত কোথায়? পরিচালন ব্যয়। ওকে, সংগ্রহীত আয়, এটা সংগ্রহীত আয় বিবরণীতে যাবে, এটাকে আমরা প্রারম্ভিক সংগ্রহীত আয় বলতেছি। বীমা প্রিমিয়াম পরিচালন ব্যয় যাবে। লভ্যাংশ, এটা প্রদত্ত লভ্যাংশ, এটা সংগ্রহীত আয় বিবরণীতে বিয়োগের অংশে যাবে। আয়কর, এটা সংগ্রহীত আয়ের বিয়োগের অংশে যাবে। আয়কর সঞ্চিতি, এটা সংগ্রহীত আয়ের যোগের অংশে যাবে। দাবিহীন লভ্যাংশ, এটা কি চলতি দায়ে যাবে। দাবিহীন লভ্যাংশ মানে আমরা লভ্যাংশ ঘোষণা করেছিলাম, বাট স্টিল নাও কিছু কিছু শেয়ার হোল্ডার তারা তাদের ভাগের লভ্যাংশটা নেয় নাই, ওইটা আমাদের ফান্ডে পড়ে আসে, এটাকে কি বলা হয়? দাবিহীন লভ্যাংশ। এটা আমাদের জন্য চলতি দায়। ওকে, কারণ এই টাকাটা অন্য কেউ পাবে, তাই না? আচ্ছা, শেয়ার ব্যবহার, এটা অলিক সম্পদে যাবে। ওকে, সাধারণ সঞ্চিতি, এটা সঞ্চিত উদ্বৃত্তে যাবে। লভ্যাংশ সমতাকরণ তহবিল, এটাও কোথায় যাবে? সঞ্চিতি ও উদ্বৃত্তে যাবে, কারণ এই দুটোটা ফান্ডের মালিক হলো শেয়ার হোল্ডাররা। এই দুটোটা ফান্ডই কাদের? শেয়ার হোল্ডারদের জন্য। দ্যাটস ওয়াই এগুলো কোথায় যাবে? সঞ্চিতি ও উদ্বৃত্তে যাবে। ওকে স্যার? আচ্ছা, এবার আসো, তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। রেয়ামিলের আইটেমগুলো কে কোথায় যাবে আমরা বুঝে গেলাম, মার্কও করলাম। এখন আমাদের দ্বিতীয় কাজ, আমরা কি করব বলো তো? রেয়ামিলের মধ্যে কোনো লুকানো সমন্বয় যদি থেকে থাকে ওইগুলোকে আমরা মার্ক করব, রাইট? আচ্ছা, লুকানো সমন্বয় খুঁজে বের করার উপায় কয়টা যেন? 4টা। 1, যদি কারোর সাথে পার্সেন্ট থাকে। 2, যদি কারোর সাথে মাস থাকে। 3, যদি কারোর সাথে বছর থাকে। 4, যদি কারোর সাথে পার্সেন্ট থাকে, ভগ্নাংশ থাকে, রাইট? তাহলে আমরা এট ফার্স্ট কি চিন্তা করবো? কারোর সাথে পার্সেন্ট আছে কিনা, দেন মাস আছে কিনা, দেন বছর আছে কিনা, দেন ভগ্নাংশ আছে কিনা। ওকে, আচ্ছা, তো আমরা মানে সবগুলো একসাথে যদি সার্চ করি আমরা কিন্তু পাজল হয়ে যাব, এলোমেলো হয়ে যাব। ওকে, সো আমরা একটা একটা করে সার্চ করি। ফার্স্টে আমরা কি সার্চ করব? কারোর সাথে পার্সেন্ট আছে কিনা। তো আমরা একটু দেখি যে আমাদের রেয়ামিলের যে তথ্যগুলো, এই তথ্যগুলোর কারোর সাথে পার্সেন্ট আছে কিনা। আচ্ছা, দেখো তো পার্সেন্ট আছে কিনা। এই যে এখানে একটা পার্সেন্ট আছে। তো কারোর সাথে পার্সেন্ট থাকলে বুঝতে হবে, ধরো ঋণের সাথে বিনিয়োগের সাথে যদি পার্সেন্ট থাকে তাহলে আমরা কি বুঝবো বলো তো? সুদ ধরতে হবে। ওকে, আচ্ছা স্যার, ঋণ 1 লাখ টাকা, এটা কোথায় যাবে? দীর্ঘমেয়াদী দায়ে যাবে, রাইট? কিন্তু ঋণের উপরে আমরা যে সুদটা ধরবো এটা আমাদের জন্য কি? ব্যয়। আচ্ছা, আমরা কি ব্যয়টা পরিশোধ করেছি? নো, ব্যয়টা আমরা পরিশোধ করি নাই। সো এই ব্যয়টা বকেয়া ব্যয়। এটা কি ব্যয়? বকেয়া ব্যয়। আর আমরা জানি বকেয়া ব্যয় কয় জায়গায় যায়? 2 জায়গায় যায়। তো ঋণের উপরে আমরা যে 6% সুদ ধরবো এটা হলো বকেয়া ব্যয়, আর ঋণের ব্যয় হচ্ছে ঋণের সুদটা হচ্ছে অন্যান্য ব্যয়। সো এটা অন্যান্য ব্যয় যাবে, অ্যান্ড দেন যেহেতু এটা বকেয়া আছে চলতি দায়ে যাবে। ওকে, তো আমাদের ঋণ হলো 1 লাখ, এটার উপরে 6% ইন্টারেস্ট ধরবো, আর এই যে ঋণের সুদ ধরলাম এটা বকেয়া ব্যয় হিসেবে কয় জায়গায় যাচ্ছে? 2 জায়গায় যাচ্ছে। ঋণের সুদ এটা অন্যান্য ব্যয়, সো অন্যান্য ব্যয় যাবে, অ্যান্ড দেন যেহেতু এটা বকেয়া আছে এটা চলতি দায়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আসো আমরা 6% ইন্টারেস্ট ধরবো কার উপর? 1 লাখ টাকার উপর। ওকে, তো 1 লাখ টাকার উপর আমাদেরকে 6% ইন্টারেস্ট ধরতে হবে। এখানে একটা বিষয় দেখো, আচ্ছা এই যে ঋণ আমরা কবে নিয়েছি বলো তো? 1/4 তারিখ। তো 1/4 তারিখে ঋণ নিয়েছে, তার মানে আমরা এপ্রিলের 1স্টে ঋণ নিয়েছি। সো ঋণের সুদ কাউন্ট করবো কোত্থেকে? এপ্রিল থেকে। তো এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হয়? 9 মাস। ওকে, এটাই তো হওয়া উচিত, রাইট? আমরা ম্যাথ করছি কোন সালের জন্য? 2018 সালের জন্য, বাট এই ঋণটা নেওয়া হয়েছে কবে? 2017 সালের এপ্রিলে। ওকে, আসলে এখানে তোমাদের সাথে একটু দুষ্টামি করা হয়েছে তোমাদেরকে কনফিউজ করার জন্য। তো যেহেতু আমরা ঋণটা 2017 সালের এপ্রিলের 1 তারিখে নিয়েছি, তার মানে অবশ্যই এই ঋণটা 18 সালের জানুয়ারির 1 তারিখে ছিল। এমনও হতে পারে এটা প্রিন্টিং মিস্টেক,
বাট যদিও প্রিন্টিং মিস্টেক, বাট তুমি কিন্তু প্রিন্টিং মিস্টেকটাকে সঠিক ধরে ম্যাথটা সলভ করবে। তুমি যদি মানে এই 17 সালকে 18 সাল মনে করে ম্যাথ করো, তোমার ম্যাথটা কাটা যাবে। ওকে, সো আমাদের বোর্ড কোয়েশনের মধ্যে বা কলেজ কোয়েশনের মধ্যে যদি ভুল থাকে, ওই ভুলের উপর ডিপেন্ড করেই আমাদেরকে কি করতে হবে, ম্যাথটা সলভ করতে হবে। ওকে স্যার, তা যেহেতু এটা 2017 সালের 1 এপ্রিলে নেয়া, তার মানে আমরা ধরে নিব 2018 সালের 1 জানুয়ারি থেকে আমাদের এই ঋণটা ছিল। দ্যাটস ওয়াই আমরা 9 মাসের ইন্টারেস্ট না ধরে 1 লাখের উপর 6% হারে পুরো 1 বছরেরই ইন্টারেস্ট ধরব। এবং এই পুরো 1 বছর ইন্টারেস্ট কত হবে, 6000। কয় জায়গায় যাবে, 2 জায়গায়। অ্যাট ফার্স্ট অন্যান্য ব্যয় অ্যান্ড দেন চলতি দায়। ওকে, আচ্ছা তো গেল। এরপরে দেখো তো আর কোনো পার্সেন্ট এখানে আছে কি না, আছে। ওকে ফাইন, এরপরে আরেকটা পার্সেন্ট আছে 8%। কার সাথে, সঞ্চয়পত্রের সাথে। তো সঞ্চয়পত্রের সাথে 8% আছে, মানে এখানেও আমাদেরকে ইন্টারেস্ট ধরতে হবে। ওকে স্যার, তোমরা বলো তো সঞ্চয়পত্রের টাকাটা কোথায় আছে, ডেবিট দিকে আছে, তার মানে এটা আমাদের জন্য কি, বিনিয়োগ। এই সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এগুলোর টাকা যদি ডেবিটে থাকে, বুঝতে হবে এগুলো আমাদের জন্য কি, বিনিয়োগ। বিনিয়োগ কাকে বলে, এই যে আমাদের অলস অর্থ, অর্থাৎ এমন টাকা যেটা আমরা ব্যবসায় কাজে লাগাতে পারছি না, সো আমরা কি করলাম, আমাদের অলস অর্থ বা লিকুইড মানিগুলোকে আমরা আর্থিক বাজারে গিয়ে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, সঞ্চয়পত্র এইগুলো কেনার জন্য ব্যবহার করলাম। তার মানে আমাদের টাকাটা এখন কি হয়ে গেল, বাজারযোগ্য সিকিউরিটিতে কনভার্ট হয়ে গেল। এই বাজারযোগ্য সিকিউরিটিসগুলোতে বিনিয়োগ করাকেই বা বাজারযোগ্য সিকিউরিটিসগুলো ক্রয় করাকেই আমরা কি বলি, অ্যাকাউন্টিংয়ের ভাষায় বিনিয়োগ বলি। সো আমরা কি করলাম, 1,13,500 টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনেছি, রাইট। সো এটা আমাদের জন্য কি, বিনিয়োগ। আর বিনিয়োগটা আমাদের জন্য কি, দায় নাকি সম্পদ, সম্পদ। তাহলে বলো তো সম্পদের জন্য আমরা কি সুদ দিব নাকি পাবো, পাবো। তাহলে 1,13,500 টাকা, এটার উপরে আমরা 8% সুদ ধার্য করবো, রাইট। এবং এই সুদটা আমরা পেয়েছি নাকি পাবো, আয় নাকি বকেয়া আয়, বকেয়া আয় কয় জায়গায় যায়, 2 জায়গায় যায়। ওকে, তো বিনিয়োগের সুদ এটা আয়, সো এটা অন্যান্য আয়ে যাবে। বিনিয়োগের সুদটা কোন ধরনের আয়, অন্যান্য আয়, সো আমরা এটাকে অন্যান্য আয়ে নিব। অ্যান্ড দেন যেহেতু আমি আয়টা এখনো পাইনি, এটাকে আমরা চলতি সম্পদে নিব। ওকে স্যার, তাহলে বিনিয়োগ কত, 1,13,500। এটা কোথায় যাবে, বিনিয়োগে যাবে, সম্পদের দিকে। আর বিনিয়োগের উপর যে বকেয়া সুদ 8%, এটা কয় জায়গায় যাবে, 2 জায়গায় যাবে। অ্যাট ফার্স্ট অন্যান্য আয়ে যাবে অ্যান্ড দেন চলতি সম্পদে যাবে। ওকে স্যার, আচ্ছা আর কি কারোর সাথে পার্সেন্ট আছে বলো, না আর কারোর সাথে পার্সেন্ট নাই। ওকে, পার্সেন্টেজটা গেল। এবার আমরা কি সার্চ করব বলো তো, কারোর সাথে মাস আছে কিনা, তাই না। আচ্ছা তো রেয়া মিলে দেখো তো কারোর সাথে মাস আছে কিনা। আচ্ছা, আমরা যদি এখানে সার্চ করি, বেতনের সাথে মাস উল্লেখ আছে, কয় মাস, 10 মাস। ওকে, কত টাকা, 60,000 টাকা। ওকে স্যার, বেতন 10 মাস 60,000 টাকা, কে এক্সপ্লেইন করতে পারবা এটা কি বুঝতেছো বা এটা এখানে কি বোঝাচ্ছে। আচ্ছা আমরা ম্যাথ করতেছি কয় মাসের বলো তো, 12 মাস, বাট আমরা বেতন পরিশোধ করেছি 10 মাস, রাইট। আচ্ছা আমরা বেতন পরিশোধ করেছি কত, একটা বিষয় বলি, যেটা আমরা পেয়ে গিয়েছি, যেটা আমরা দিয়ে দিয়েছি, ওই টাকাগুলোই কিন্তু রেয়া মিলে দেয়া থাকে। হ্যাঁ, তাহলে আমরা বেতন দিয়েছি কত, 60,000। আমরা বেতন দিয়েছি কয় মাসের, 10 মাসের। তার মানে 60,000 টাকাই হচ্ছে 10 মাসের বেতন। বাট আমরা ম্যাথ করতেছি কয় মাসে, 12 মাস। তাহলে কি বোঝা গেল যে আমাদের, রাইট, যে আমাদের হিসাবকাল 12 মাস, বাট আমরা দিয়েছি 10 মাস। তো 2 মাস কি আছে, বকেয়া আছে। তো 2 মাসের জন্য কয় টাকা বকেয়া আছে, 2 মাসের জন্য কত বকেয়া আছে, এটা বের করা খুবই সহজ। এখানে বেতন কত, 60,000। এই 60,000 কি 12 মাসের নাকি 10 মাস, তো আমি 60,000কে 10 দিয়ে ভাগ দিব, কত হয়, 6,000। এটা হলো 1 মাসের বেতন। আমি গুণ দিব কত দিয়ে, 2 দিয়ে, তাহলে কত হয়, 12,000। তার মানে আমাদের বকেয়া বেতন কত, 12,000। তো বকেয়া বেতনটা কি, বকেয়া ব্যয়। আর বকেয়া ব্যয় কয় জায়গায় যাবে, 2 জায়গায় যাবে, তাই না। বেতনটা কোন ধরনের ব্যয়, পরিচালন ব্যয়। সো বকেয়া বেতনটা অ্যাট ফার্স্ট পরিচালন ব্যয় যাবে। ও সরি,
কোনো ব্যয় যদি বকেয়া থাকে আমরা ওই বকেয়া ব্যয়টাকে কি করব, রেওয়া মিলের সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ করব। তাহলে বকেয়া বেতনটাকে আমরা কি করব, বেতনের সাথে যোগ করব। সো আমরা বেতনের পাশে একটি স্টার্ট দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমরা এটাকে কোথায় নিয়ে বসাবো, চলতি দায়। তাহলে বলো তো আমাদের বকেয়া বেতন কত, 20,000। তো এই 20,000 টাকাকে আমরা কি করব, সরি 12,000। তো বকেয়া বেতন 12,000, এটাকে আমরা কি করব, রেওয়া মিলের বেতন 60,000, এই 60,000-এর সাথে যোগ করব। তাই বেতনের পাশে একটি স্টার দিলাম, অ্যান্ড দেন এই 12,000 টাকাকে নিয়ে আমরা কোথায় বসাবো, চলতি দায়ে বসাবো। ওকে, আচ্ছা এরপর বলো তো যে বেতন তো গেলই, এরপর আর কারোর সাথে মাস আছে কিনা, আছে? আচ্ছা কোথায়, ও এইখানে, এই যে বিমা প্রিমিয়াম 15 মাস, তাই না? আচ্ছা বিমা প্রিমিয়াম মানে তো বিমা খরচ। আচ্ছা আমরা কি 15 মাসের ম্যাথ করতেছি না, কয় মাসের, 12 মাসের। তো আমাদের ম্যাথটা হচ্ছে 12 মাসের, আমাদের হিসাবকাল হলো 12 মাসের, বাট আমরা বিমা প্রিমিয়াম দিয়েছি 15 মাসের। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এখানে বিমাটা অগ্রিম দেয়া আছে। কত অগ্রিম দেয়া আছে, 3 মাস অগ্রিম দেয়া আছে। আচ্ছা আমরা বিমা পরিশোধ করেছি বা বিমা প্রিমিয়াম দিয়েছি কত টাকা, এই 7,500 টাকা কি আমি 12 মাসের জন্য দিয়েছি, না, কয় মাসের জন্য, 15 মাসের জন্য দিয়েছি। তাহলে 7,500-কে আমরা ভাগ করব কত দিয়ে, 15 দিয়ে, তাহলে কত হয়, 500। তার মানে 1 মাসের বিমা খরচ কত, 500। আমাদের অগ্রিম আছে কয় মাস, 3 মাস। তাহলে 500-কে আমরা 3 দিয়ে গুণ দিব, কত হয়, 1500, রাইট? তাহলে দেখো আমরা এখানে 15 মাস এই সংখ্যাটা দেখি বুঝে গেলাম যে বিমা 3 মাস অগ্রিম আছে। তো 3 মাসের বিমা অগ্রিম মানে কয় টাকা অগ্রিম, পার মান্থ 500 করে, 3 মাসের জন্য কত হয়, 1500 টাকা, তাই না? আচ্ছা তাহলে এখানে লুকানো সমন্বয়টা কি, 3 মাসের বিমা প্রিমিয়াম অর্থাৎ 1500 টাকার বিমা প্রিমিয়াম অগ্রিম আছে, রাইট? আচ্ছা এখন বিমা প্রিমিয়াম তো একটা ব্যয়, তো অগ্রিম বিমা প্রিমিয়াম কি ব্যয় না সম্পদ, সম্পদ, রাইট? তাহলে এই যে অগ্রিম বিমা এটা কয় জায়গায় যাবে, 2 জায়গায় যাবে, এটা সম্পদে যাবে। আর যেহেতু ব্যয়টা অগ্রিম আছে সো সংশ্লিষ্ট ব্যয় থেকে মাইনাস হবে। আমরা সবাই জানি যে সমন্বয়ে যদি কোনো অগ্রিম ব্যয় থাকে রেওয়া মিলের সংশ্লিষ্ট ব্যয় থেকে বাদ যায়, অ্যান্ড দেন এটা চলতি সম্পদে যায়। তো 1500 টাকার অগ্রিম বিমা রেওয়া মিলের বিমা থেকে কি হবে, বাদ যাবে। সো আমি রেওয়া মিলের বিমার পাশে একটি স্টার দিয়ে দিলাম, অ্যান্ড দেন এটা কোথায় যাবে, চলতি সম্পদে যাবে। আমি এখানে 400 লিখে রাখলাম। ওকে স্যার, আচ্ছা আর কারো পাশে কি মাস আছে, নো। এবার আমরা সার্চ করব কি কারো পাশে বছর আছে কিনা। দেখো তো কারো সাথে বছর আছে কিনা, নাই, তাহলে আমরা এটা স্কিপ করি। অ্যান্ড দেন লাস্ট ওয়ান আমরা দেখব কারো সাথে ভগ্নাংশ আছে কিনা, তাই না? আচ্ছা কারোর সাথে কি ভগ্নাংশ আছে, আছে, কার সাথে, ভাড়ার সাথে ভগ্নাংশ আছে, রাইট? এখানে ভাড়া কি বললো, 12-র 9 অংশ। তুমি যখন ভগ্নাংশ বলবা আগে নিচের অংশটাকে বলবা, দেন উপরেরটাকে বলবা। ওকে, তো ভাড়া কিভাবে বলবো, ভাড়া 12-র 9 অংশ। নিচে যেটা এটা হলো মোট, উপরে যেটা সেটা হলো আমরা দিয়েছি বা পেয়েছি। তো ভাড়া তো আমরা পাবো না, এটা ব্যয়, এটা আমরা দিয়েছি। তাহলে আমাদের মোট ভাড়া কত, 12 অংশ, বাট আমরা ভাড়া পরিশোধ করেছি কত, 9 অংশ। তাহলে 12 অংশের মধ্যে দেয়া হয়েছে কত, 9 অংশ। তাহলে আমরা কি বুঝতে পারলাম বলো তো, 3 অংশ দেয়া হয় নাই, তার মানে কি আছে, বকেয়া আছে, ভাড়া বকেয়া আছে। সবাই কি বুঝতে পারছো স্যার? গুড। তাহলে আমরা ভাড়া কত পাচ্ছি, মানে কত দেখতে পাচ্ছি, ভাড়া 9,000। এই যে 9,000 এটা কি 12 অংশকে বোঝাচ্ছে না 9 অংশকে বোঝাচ্ছে? আমরা যেটা পেয়েছি বা যেটা দিয়েছি ওইটাই রেওয়া মিলে থাকে। তো আমরা ভাড়া দিয়েছি কয় অংশ, সো এই 9,000 টাকা মানে 9 অংশ। তাহলে 1 অংশ মানে কত, 1,000, বকেয়া আছে কত, 3,000। 3 অংশ মানে 3,000 টাকা বকেয়া আছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, ভাড়া বকেয়া আছে 3,000। এই যে বকেয়া ভাড়া 3,000 এটা কয় জায়গায় যাবে বলো তো, 2 জায়গায়। কোনো ব্যয় বকেয়া থাকলে অ্যাট ফার্স্ট কি করতে হয়, রেওয়া মিলের ব্যয়ের সাথে যোগ করতে হয়। সো বকেয়া ভাড়া 3,000 কি হবে, ভাড়ার সাথে যোগ হবে। আমরা ভাড়ার উপর একটি স্টার দিয়ে দিলাম,
অ্যান্ড দেন এটা কোথায় যাবে? চলতি দায়। সো আমরা এখানে চলতি দায় কথাটা লিখে দিলাম। ওকে স্যার? আচ্ছা, তাহলে দেখো তো আর কোনো লুকানো সমন্বয় আছে কি না, ওই দিকটাও দেখতে পারো। রেয়ামিলের এখানে কিন্তু দুইটা অংশ করা হয়েছে। হ্যাঁ, বলো আর কোনো লুকানো সমন্বয় আছে? না। কেন নাই? কারণ লুকানো সমন্বয় খুঁজে বের করার উপায় কয়টা? চারটা। আমরা কিন্তু চারোটা মেথডই এখানে কি করেছি? অ্যাপ্লাই করেছি। অ্যাট ফার্স্ট আমরা সার্চ করেছি কারোর সাথে পার্সেন্ট আছে কিনা, দেখলাম হ্যাঁ দুই জায়গায় পার্সেন্ট আছে, একটা হলো সুদ আয় আর একটা কি সুদ ব্যয়। অ্যান্ড দেন আমরা সার্চ করেছি কারোর সাথে মাস আছে কিনা, আমরা দেখলাম হ্যাঁ দুই জায়গায় মাস আছে। ওকে, এক জায়গায় বকেয়া আর এক জায়গায় কি অগ্রিম। অ্যান্ড দেন আমরা দেখেছি কারোর সাথে বছর আছে কিনা, দেয়ার ইজ নো ইয়ার, সো আমরা এইটাকে স্কিপ করেছি। ওকে, অ্যান্ড দেন আমরা দেখলাম যে কারোর সাথে ফ্র্যাকশন আছে কিনা, ভগ্নাংশ আছে কিনা, দেখলাম হ্যাঁ ভগ্নাংশ আছে, সো এখানে আমরা একটা সমন্বয় পেয়েছি বকেয়া, রাইট? আচ্ছা, এখন আর কোনো সমন্বয় এখানে অবশিষ্ট নাই, তার মানে আমরা সবগুলো লুকানো সমন্বয় খুঁজে বের করেছি। এবার আসো আমাদের কাজ, সেটা হলো যে সরাসরি সমন্বয় দেওয়া আছে, আমরা এখন এই সরাসরি সমন্বয়গুলোকে কে কোথায় যাবে সেটা মার্ক করব। ওকে, তাহলে দেখো রেয়ামিলের কে কোথায় যাবে বুঝলাম, এবং রেয়ামিলের লুকানো সমন্বয়গুলো কে কোথায় যাবে সেটাও আমরা মার্ক করে ফেললাম। এখন আমরা লাস্ট পার্টে আছি, সেটা কি? আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমাদের যে সরাসরি সমন্বয়গুলো দেয়া আছে, এই সরাসরি সমন্বয়গুলো কে কোথায় যাবে সেটা মার্ক করব। ওকে, তো আমরা তো সমন্বয় কে কোথায় যাবে ফার্স্ট পেপারের বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো সমন্বয় শিখেছে, এবং অনলি ফর সেকেন্ড পেপার কিছু স্পেশালাইজড সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি। সো আই থিঙ্ক এগুলো অনেক ইজি, আমরা সবাই সলভ করতে পারবো, তাই না? আচ্ছা, তো প্রথমটা একটু দেখি। এখানে কি বলেছে? সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা। তো সমাপনী মজুদ যখন আমরা মূল্যায়ন করি, এটা কয় জায়গায় যায়? দুই জায়গায়। অ্যাট ফার্স্ট আমরা এই সমাপনী মজুদটাকে কি করব? বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিব। অ্যান্ড দেন এটাকে আমরা কোথায় নিয়ে যাব? চলতি সম্পদে। ওকে, সমাপনী মজুদ পণ্য কয় জায়গায় যাচ্ছে? দুই জায়গায়। বিক্রিত পণ্যের ব্যয় থেকে মাইনাস হচ্ছে আর চলতি সম্পদে যাচ্ছে। আচ্ছা, এবার আসো দ্বিতীয় সমন্বয়টা দেখি। বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 10,000 টাকা মূল্যের পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, যা বিক্রয় হিসেবে গণ্য হয়নি, অর্থাৎ বিক্রয় হয়নি। উক্ত পণ্যের ক্রয় মূল্য 8,000 টাকা। উক্ত পণ্যের ক্রয় মূল্য 8,000 টাকা। আচ্ছা, আমরা এটা কি বুঝেছি? বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 10,000 টাকা মূল্যের পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, তো আমরা যদি বিক্রয় অথবা ফেরত শর্তে কাউকে পণ্য পাঠাই, ওকে, তো ওই পণ্যটা যদি বিক্রয় হয় ভালো কথা, যদি বিক্রয় না হয় তাহলে আমরা কি করব জানো? ওইটা আমরা বিক্রয় থেকে বাদ দিয়ে দিব এবং প্রাপ্য হিসাব বা দেনাদার থেকেও কি করব? বাদ দিয়ে দিব। আচ্ছা, আমি বিষয়টা তোমাদেরকে বলি। বিক্রয় অথবা ফেরত শর্তে আমরা যদি কাউকে পণ্য পাঠাই, ওকে, তো আমরা সেটাকে বিক্রয় হিসেবে কাউন্ট করলে কি হবে বলো তো? আমাদের দেনাদার বাড়বে, কারণ আমি তো এখনও টাকা পাইনি, আমাদের দেনাদার বাড়বে, আর কি হবে? বিক্রয় বাড়বে। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? বিক্রয় অথবা ফেরত শর্তে আমি কাউকে পণ্য পাঠালাম, তো এটাকে আমি ধরেই নিলাম কি? বিক্রয়। দ্যাটস ওয়াই আমার বিক্রয়ের মধ্যে এই বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যটা কি আছে? অন্তর্ভুক্ত আছে। আর যেহেতু আমি এখনও টাকা পাই নাই, এটা ধারে বিক্রয়, সো দেনাদারের মধ্যে টাকাটা অন্তর্ভুক্ত আছে। তাহলে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যটা কয় জায়গায় অন্তর্ভুক্ত থাকে? দুই জায়গায়, বিক্রয়ের মধ্যে এবং দেনাদারের মধ্যে। তো যাকে আমি পাঠিয়েছি সে যদি বিক্রি করে ফেলে তাহলে তো ঝামেলা শেষ, কিন্তু যদি সে বিক্রয় করতে না পারে তখনই বাজে একটা বিপত্তি। তো এখানে বলো তো, বিক্রয় অথবা ফেরত শর্তে আমরা যে পণ্য পাঠিয়েছি, এই পণ্যটা কি বিক্রি হয়েছে? নো, এখনো পর্যন্ত বিক্রয় হয়নি। কিভাবে বুঝলাম? এই যে যা বিক্রয় হিসেবে গণ্য হয়নি, তার মানে এই পণ্যটা কিন্তু এখনো বিক্রয় হয় নাই। বাট এটা কোথায় অন্তর্ভুক্ত আছে বলো তো? বিক্রয়। আর কোথায়? দেনাদারে।
বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য কয় জায়গায় অন্তর্ভুক্ত থাকে? 2 জায়গায়। কোথায়? বিক্রয়ে। আর কোথায়? দেনাদারে। যদি বিক্রয় হয়ে যায় পণ্যটা ভালো, ঝামেলা নাই, বাট আমাদের এই পণ্যটা কি বিক্রয় হয়েছে না, তাহলে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য যদি বিক্রয় নিষেধ না হয়, যদি অবিকৃত থাকে, তাহলে আমাদের কয়টা কাজ করতে হবে? 2টা। এটাকে বিক্রয় থেকে বাদ দিতে হবে অ্যান্ড দেন চলতি সম্পদ থেকে দেনাদার থেকে বাদ দিতে হবে। তাহলে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য 10,000 টাকা, যার বিক্রয় নিষেধ হয় নাই, তার মানে এটা বিক্রয় হয় নাই। সো আমরা এখন কয়টা কাজ করব? 2টা কাজ করব। ফার্স্ট কাজ কি বলো তো? বিক্রয় থেকে বাদ দিব। তাহলে আমরা বিক্রয়ে একটা স্টার্ট দিই। দেখো বিক্রয় কিন্তু আগেই একটা স্টার ছিল, এখন আরও একটা স্টার হলো, তার মানে বিক্রয়ের সাথে কয়টা সমন্বয়? 2টা। আর কি করব বলো তো? দেনাদার থেকে বাদ দিব। সো আমাদের এখানে দেনাদার আছে না নাই? এই যে আছে প্রাপ্য হিসাব, আমরা প্রাপ্য হিসাব থেকে মাইনাস করে দিব। তাহলে 10,000 টাকা বিক্রয় থেকে বাদ, সো বিক্রয়ের পাশে একটা স্টার। প্রাপ্য হিসাব থেকে বাদ, সো প্রাপ্য হিসাবের পাশেও কি একটা স্টার। ওকে স্যার? আচ্ছা, এরপর আসো কি বললো? এই যে পণ্যটা অবিকৃত আছে, এই পণ্যটার ক্রয় মূল্য কত? 8,000 টাকা। দেখো একটু চিন্তা করো, আমি যখন বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য পাঠিয়েছিলাম, এটা বিক্রয়ে অন্তর্ভুক্ত ছিল, দেনাদারে অন্তর্ভুক্ত ছিল, রাইট? তো অ্যাট দ্য এন্ড এই পণ্যটা তো বিক্রি হয় নাই, তাহলে এখন পণ্যটা কি আমার কাছে চলে আসবে? তাহলে হিসাবকাল শেষে পণ্যটা যদি আমার কাছে চলেই আসে, এই পণ্যটা কোথায় থাকবে বলো তো? সমাপনী মজুদে। কোথায় থাকবে? সমাপনী মজুদে। সো আমরা এখন কি করব? এই পণ্যটাকে সমাপনী মজুদের সাথে যোগ করে দিব। ওকে, কত টাকা যোগ করব? 10,000 নাকি 8,000? আমরা সবসময় জানি, আমরা জানি যে সবসময় সমাপনী মজুদের কম মূল্যটাকে কি করতে হবে? কাউন্ট করতে হবে, রাইট? তাহলে আমরা সমাপনী মজুদের সাথে কি করব? যোগ করব। সো সমাপনী মজুদ 50,000 টাকা ধরবো নাকি এটার সাথে 8,000 যোগ হবে? 8,000 যোগ হবে, ইকুয়াল কত? 58,000 টাকা। বুঝা গেল? তাহলে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ মাইনাস করব, 50,000 মাইনাস করব? নো, কত? 58,000। যখন আমরা চলতি সম্পদে বসাবো সমাপনী মজুদ, 50,000 বসাবো? নো, কত বসাবো? 58,000। ওকে, তাহলে আমি আবারও যদি রিভিউ করি, বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 10,000 টাকার পণ্য যার বিক্রয় নিশ্চিত হয় নাই, এটা একটা পার্ট। এই পার্টের কাজ কয়টা? 2টা। বিক্রয় থেকে মাইনাস 10,000 এবং প্রাপ্য হিসাব থেকে মাইনাস 10,000। ওই পণ্যটার ক্রয় মূল্য কত? 8,000। এই 8,000 কি করতে হবে? সমাপনী মজুদের সাথে যোগ করে দিতে হবে। ক্লিয়ার? সবাই বুঝেছ? গুড। এবার আসো 3 নম্বর সমন্বয় নিয়ে একটু বলি। ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 4,000। তো আমরা যদি বিনামূল্যে পণ্য বিতরণ করি, আমাদের পণ্য কি হবে? কমে যাবে। পণ্য কমে যাওয়া মানে কি? ক্রয় কমে যাওয়া। সো আমরা কি করব? ক্রয় থেকে বাদ দিব। ক্রয়ে আগের থেকে একটা স্টার আছে, এখন আরও একটা স্টার হলো, তাই না? আর কি করব? যেহেতু এটা সমন্বয় 2 জায়গায় যাবে, বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের বিজ্ঞাপন নামক ব্যয়টা বেড়ে যায়। সো আমরা বিজ্ঞাপন খরচের সাথে কি করব? যোগ করব। এই বিজ্ঞাপনের পাশে আরেকটা স্টার। তাহলে এই 4,000 টাকা কি হবে? ক্রয় থেকে বাদ যাবে আর বিজ্ঞাপন খরচের সাথে যোগ হবে। ওকে, আচ্ছা, এরপরে কি বললো? মোট বিজ্ঞাপনের 1/3 অবলোপন করতে হবে। ওকে, তাহলে একটা জিনিস আমি দেখাই তোমাদেরকে। বিজ্ঞাপন কত বলো তো? 14,000। এই 14,000-এর সাথে আমরা যোগ করব 4,000। তাহলে বলো তো আমাদের মোট বিজ্ঞাপন দাঁড়ালো কত? 18,000 টাকা দাঁড়ালো, রাইট? তাহলে আমাদের মোট বিজ্ঞাপন কত? 18,000। এই যে 18,000 টাকা মোট বিজ্ঞাপন, এটাকে আমরা কয় ভাগ করব জানো? 3 ভাগ। কয় ভাগ করব? 3 ভাগ। আচ্ছা, তাহলে 18,000-কে 3 ভাগ করি, কত হয় বলো তো? 6,000, তাই না? 6, 6, 6, এই 3 ভাগ করে ফেললাম। এখন 3 ভাগের 1 ভাগ কি করতে হবে? অবলোপন করতে হবে। তাহলে এই 1 ভাগকে আমরা কি করব? অবলোপন। আর বাকি 2 ভাগকে কি করব তাহলে? বিলম্বিত। বিজ্ঞাপন খরচের যে অংশটা তুমি অবলোপন করতেছো, বাকি অংশটাকে কি করবা?
বিলম্বিত করবা, রাইট? সহজ না বিষয়টা? তা বিজ্ঞাপনকে আমরা যত ভাগ করব, এই সবগুলো ভাগ আবার কয় ভাগ হবে? 2 ভাগ। একটা অংশ কি অবলোপন, আরেকটা অংশ কি বিলম্বিত। তাহলে আমাদের বিজ্ঞাপন খরচ 18,000, 1/3 মানে কত? 6,000 কি করতে হবে? অবলোপন। আর 2 অংশ কত? 12,000 কি করতে হবে? বিলম্বিত। ওকে, তাহলে বলো তো আমাদের বিজ্ঞাপন খরচ 18,000 পুরোটাই কি ব্যয়? নো। দেখো স্যার, আমরা বিজ্ঞাপনের যে অংশটা অবলোপন করি সেটাকে ব্যয় বলে। বিজ্ঞাপনের যে অংশটুকুকে অবলোপন করা হয় সেই অংশকে কি বলে? ব্যয়। সেই অংশকে কি বলে? ব্যয়। আবার বলো, বিজ্ঞাপনের যে অংশটুকু অবলোপন করা হয় ওই অংশকে কি বলে? ব্যয় বলে। আর বাকি অংশটাকে কি বলে? বিলম্বিত বলে। তাহলে বলো আমাদের এখানে কি বললো? বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন বলতে আমরা কি বুঝি? ব্যয় বুঝি, তাই না? আচ্ছা স্যার, তো আমাদের রেয়া মিলে বিজ্ঞাপন দেয়া আছে কত? 14,000। এখানে যোগ হবে কত? আরো 4,000, টোটাল কত? 18,000। তার মানে আমাদের মোট বিজ্ঞাপন কত? 18,000। স্যার বলো তো, বিজ্ঞাপন কথাটা দ্বারা তোমরা কি ব্যয় বুঝো না সম্পদ বুঝো? ব্যয়। জাস্ট বিজ্ঞাপন বললে আমরা কি বুঝি? ব্যয়। বিজ্ঞাপন হচ্ছে কি? ব্যয়। কিন্তু বলো তো, পুরো বিজ্ঞাপনটা কি ব্যয়? নো। 18,000 টাকার পুরোটাই কি ব্যয়? না। তাহলে আমরা বিজ্ঞাপন 18,000 যেটা, পুরোটাকে ব্যয় দেখাতে পারবো? বলো না, পারবো না। তাহলে 18,000-এর মধ্যে আমরা 12,000-কে কি করব? অগ্রিম দেখাবো। 12,000-কে কি দেখাবো? অগ্রিম। ব্যয়, সমস্ত ব্যয়কে আমরা অগ্রিম বলি, কিন্তু বিজ্ঞাপনকে আমরা অগ্রিম বলি না। বিজ্ঞাপনকে আমরা কি বলি? বিলম্বিত। ধরো বেতন যদি অগ্রিম থাকে, তাহলে অগ্রিম বেতন কি হবে? বেতন থেকে বাদ যাবে, আর চলতি সম্পদে যাবে, তাই না? তো যদি বিজ্ঞাপন অগ্রিম থাকে তাহলে কি হবে বলো তো? বিজ্ঞাপন থেকে বাদ যাবে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন বা অগ্রিম বিজ্ঞাপনটাকে আমরা কি করব? এই বিজ্ঞাপন থেকে বাদ দিব। সো বিজ্ঞাপনের উপরে কি করব? আরো একটা স্টার্ট দিলাম। আগে তো একটা স্টার্ট ছিল, আরেকটা দিলাম। এন্ড দেন এটাকে আমরা কোথায় বসাবো? অলিক সম্পদে বসাবো। কোথায় বসাবো? অলিক সম্পদে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা পরিচালন ব্যয় এট ফার্স্ট বিজ্ঞাপন লিখবো কত? 14,000। এন্ড দেন আমরা কি করব? যোগ। কি যোগ? বিনামূল্যে পণ্য বিতরণ কত? 4,000। টোটাল হবে কত? 18,000। সেখান থেকে আমরা মাইনাস করব কি? বিলম্বিত বিজ্ঞাপন কত? 12,000। ওকে, তাহলে আমরা টাকার কলামে কত বসাবো? 6,000। ওকে, ওই যে 6,000, এটা 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ বিজ্ঞাপনের যে অংশটা অবলোপন করতে বলছে ওই অংশটাই কিন্তু ব্যয় হিসেবে আমরা দেখাবো। বাকি অংশটাকে অবলোপন হিসেবে আমরা কোথায় নিয়ে যাব? অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদে, রাইট? আচ্ছা, এরপরে আসো চালানি কারবারে প্রেরিত পণ্য চালান প্রাপক 3,500 টাকায় বিক্রয় করেছে। আচ্ছা, চালানি কারবারে প্রেরিত পণ্য তো আমরা একটু আগেই শিখেছি যে আমরা কাউকে পণ্য পাঠালাম, সে বিক্রি করে আমাদেরকে টাকা দিবে। এটার নাম কি স্যার? চালানি কারবারে প্রেরিত পণ্য। ওকে, তো আমাদের রেয়া মিলের মধ্যে চালানি কারবারে প্রেরিত পণ্য আছে না নাই? চালানি কারবারে প্রেরিত পণ্য কত টাকা? 1500। তারপরে আমরা যে পণ্যটা পাঠিয়েছি ওই পণ্যটার মূল্য কত? 1500। তো যার কাছে পাঠিয়েছি 1500 টাকার পণ্য, সে কয় টাকায় বিক্রি করেছে? 3500 টাকায় বিক্রি করেছে। ওকে, আচ্ছা, এই যে 3500 টাকায় সে বিক্রি করলো, এটা আমাদের জন্য কি বলতো? এই টাকাটা তো আমরাই পাবো, এই টাকাটা আমাদের জন্য কি? আয়। তো চালানি কারবারে প্রেরিত পণ্য যদি বিক্রি করা হয়, এই বিক্রয় মূল্যটা আমরা কোথায় দেখাবো? আয়। কোন আয়ে দেখাবো জানো? অন্যান্য আয়। কোথায় দেখাবো? অন্যান্য আয়ে দেখাবো। ওকে, আচ্ছা, অন্যান্য আয়ে কত দেখাবো? 3,500। ওকে, এইখান থেকে আমাদেরকে মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে জানো? এই যে যিনি বিক্রি করে দিল 1500 টাকার পণ্যটা 3500 টাকায় বিক্রি করে দিল, সে কি এমনিতেই বিক্রি করে দিল? না, সে বিক্রি করেছে কিসের আশায়? কমিশনের আশায়। সো তাকে কি দিতে হবে? কমিশন দিতে হবে। এই কমিশনটা আমরা কি করব জানো? এইখান থেকে মাইনাস করে দিব। এই 3,500 টাকা থেকে আমরা কি করব? কমিশনটাকে মাইনাস করে দিব। বুঝতে পেরেছো? আর কি মাইনাস করব? আর
দেখো এই যে 3500 টাকা যে আমরা পেয়েছি পুরোটাই কি আমাদের মুনাফা, পুরোটাই আমাদের প্রফিট না। এই 3500 টাকা থেকে ওই যে চালানি কারবারের মূল্য 1500, এটাও কি করব, মাইনাস করে দিব। বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমি একটু তোমাদেরকে বলি যে চালানি কারবারে প্রেরিত পণ্য বিক্রয় করা হলে কি হবে। দেখো চালানি কারবারের প্রেরিত পণ্য যদি রেয়া মিলে থাকে, এটা কোথায় যাবে, চলতি সম্পদে যাবে। ওকে, চালানি কারবারে প্রেরিত পণ্য রেয়া মিলেরটা ডিরেক্ট কোথায় চলে যাবে, চলতি সম্পদে। চালানি কারবারে প্রেরিত পণ্য যদি বিক্রি করা হয়, তাহলে এই যে বিক্রয় করে আমাদের যে মুনাফাটা হবে, এই মুনাফাটা যাবে কোথায়, অন্যান্য আয়। আর কি হবে, এই চালানি কারবারে প্রেরিত পণ্যের মূল্যের সাথে যোগ করে দিতে হবে। সো চালানি কারবারে প্রেরিত পণ্যের সাথে কি দিলাম, একটা স্টার দিয়ে দিলাম। আচ্ছা বিষয়টা তোমরা এখনো ক্লিয়ার না। দেখো আমরা পণ্য পাঠিয়েছি কত টাকার, 1500 টাকার। যার কাছে পাঠিয়েছি সে এটাকে বিক্রি করছে কত টাকায়, 3500 টাকায় সে বিক্রি করেছে, তাই না? সে যে বিক্রি করলো 3500 টাকা, এই 3500 টাকার পুরোটাই কি আমাদের মুনাফা হয়েছে? নো, পুরোটা কিন্তু আমাদের মুনাফা হয় নাই। আচ্ছা আমি একটু দেখাই, বিক্রয় হচ্ছে 3500, রাইট? আচ্ছা পুরোটাই কিন্তু আমাদের মুনাফা না, এখান থেকে আমরা মাইনাস করব। কি মাইনাস করব, কমিশন। ওকে, কয় পার্সেন্ট কমিশন, 5% কমিশন। তো এই 5% কমিশন তুমি কার উপর ধরবা, 1500 টাকার উপর না 3500 টাকার উপর? অফকোর্স 3500 টাকার উপর। চালানি কারবারের প্রেরিত পণ্য যে মূল্যে বিক্রি হবে, ওই বিক্রয় মূল্যের উপর কি করতে হবে, বিক্রেতাকে কমিশন দিতে হবে। তাহলে 3500 টাকার 5% কত হয়, 175। তো আমি বিক্রয় কর্মীর কমিশন মাইনাস করে দিলাম। কত থাকে বলো তো, সরি 3325 টাকা। আচ্ছা বলো তো এটা কি আমাদের মুনাফা হয়েছে? না, কারণ আমি যে টাকাটা পেয়েছি, এই টাকাটা পাওয়ার জন্য আমাকে কত টাকার পণ্য পাঠাতে হয়েছে। তাহলে এইটা তো আমার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল, তাহলে আমি এখানে মাইনাস করে দিব চালানি পণ্যের মূল্য, রাইট? চালানি পণ্যের মূল্য কত টাকা, 1500 টাকা। ওকে, তাহলে কত থাকে বলো তো, 1825। এই টাকাটা আমি দেখাবো অন্যান্য আয়। কোথায় দেখাবো, তাহলে চালানি কারবারে প্রেরিত পণ্য যদি বিক্রি করা হয়, তাহলে চালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য থেকে বিক্রয় কর্মীর কমিশন মাইনাস করব এবং চালানি কারবারে প্রেরিত পণ্যের মূল্যটাকেও মাইনাস করব। দেন আমরা কি পেয়ে যাব, মুনাফা। এই চালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয়জনিত মুনাফাটা পেয়ে যাব। এই মুনাফাটাকে আমরা কোথায় দেখাবো, অন্যান্য আয়। অ্যান্ড দেন আমরা কি করব, এই যে রেয়া মিলের চালানি কারবারে প্রেরিত পণ্য এটার সাথে যোগ করে দেব। ওকে স্যার, বুঝতে পেরেছো সবাই? গুড। এরপরে কি বললো এখানে, অদাবিকৃত লভ্যাংশের অর্ধাংশ অবলোপন করতে হবে এবং লভ্যাংশ সমতাকরণ তহবিলে 5000 টাকা স্থানান্তর করা হলো। আচ্ছা এখানে কয়টা সমন্বয় বলো তো, দুইটা। আচ্ছা প্রথম কি, অদাবিকৃত লভ্যাংশের অর্ধাংশ অবলোপন করতে হবে। আচ্ছা বলো আমাদের অদাবিকৃত লভ্যাংশ কত, অদাবিকৃত লভ্যাংশ আছে নাকি নাই, আমাদের আছে। এই যে দাবিহীন লভ্যাংশ মানেই কি, অদাবিকৃত লভ্যাংশ। তো দাবিহীন লভ্যাংশ বা দাবিকৃত লভ্যাংশ কত, 3000। তো অদাবিকৃত লভ্যাংশ আমরা যদি অবলোপন করি কয় জায়গায় যাবে বলো তো, এটা 2 জায়গায় যাবে। অদাবিকৃত লভ্যাংশ অবলোপন করা হলে এটা কয় জায়গায় যায়, 2 জায়গায় যায়। অ্যাট ফার্স্ট সংরক্ষিত আয় বিবরণীর যোগের অংশে যায়, তাহলে আমরা এটাকে সংরক্ষিত আয় বিবরণীর যোগের অংশে নিয়ে যাব, প্রথম কাজ। অ্যান্ড দেন রেয়া মিলের যে অদাবিকৃত লভ্যাংশ বা দাবিহীন লভ্যাংশ, এইখান থেকে আমরা কি করব, মাইনাস করে দিব। ওকে, বুঝা গেল? আচ্ছা কত টাকা হবে বলো তো, 1500 হবে। দাবিহীন লভ্যাংশ কত, 3000। এটার অর্ধাংশ কত, 1500। আমরা কি করব, অবলোপন। সো এটা কি হবে, সংরক্ষিত আয়ের যোগের অংশে যাবে এবং রেয়া মিলের দাবিহীন লভ্যাংশ থেকে মাইনাস হবে, বাদ যাবে। ওকে, পরের পার্টটা কি বললো, লভ্যাংশ সমতাকরণ তহবিলে 5000 টাকা স্থানান্তর করা হলো। আচ্ছা আমরা
কোনো তহবিলে যদি টাকা স্থানান্তর করি, টাকা পাঠাই, কয় জায়গায় যায়? দুই জায়গায়। যে তহবিলে আমরা পাঠাবো ওই তহবিলের সাথে কি হবে? যোগ হবে। সো আমরা লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে এই 5,000 টাকা যোগ করব। লভ্যাংশ সমতাকরণ তহবিলে একটি স্টার্ট দিলাম। অ্যান্ড দেন আমরা কি করব? সংরক্ষিত আয় বিবরণীর বিয়োগের অংশে বসাবো। তাহলে আমরা এটার পাশে সংরক্ষিত আয় বিবরণীতে যেহেতু বসাবো লিখে দিলাম। তাহলে এই 5,000 টাকা সংরক্ষিত আয় বিবরণীর বিয়োগের অংশে বসবে, অ্যান্ড দেন লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে যোগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার লাস্ট সমন্বয়টা আমি একটু বলি। শেয়ার প্রতি 2 টাকা লভ্যাংশ ঘোষণা করা হলো। শেয়ার প্রতি 2 টাকা লভ্যাংশ ঘোষণা করা হলো। দেখো, গত ক্লাসে যে ম্যাথটা করেছিলাম ওইখানে বলেছিল যে 10% লভ্যাংশ ঘোষণা করা হলো। তাহলে আমরা যে লভ্যাংশ ঘোষণা করি, এই ঘোষণাকৃত লভ্যাংশটা কয় জায়গায় যায়? 2 জায়গায় যায়। ঘোষণাকৃত লভ্যাংশটা অ্যাট ফার্স্ট সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ যায়। সো আমরা এখানে সংরক্ষিত আয় লিখে রাখলাম। ঘোষণাকৃত লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ যাবে, অ্যান্ড দেন এটা কোথায় যাবে? চলতি দায়ে যাবে। সো আমরা এটার পাশে চলতি দায় লিখে রাখলাম। ওকে, ঘোষণাকৃত লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণীর বিয়োগের অংশে যাবে, অ্যান্ড দেন এটা চলতি দায়ে যাবে। এখন কয় টাকা যাবে? 2 টাকা যাবে? বলো, 2 টাকা যাবে? নো, কয় টাকা যাবে? আচ্ছা দেখো, যদি বলতো যে ঘোষণাকৃত লভ্যাংশ 20%, তাহলে এই 20% আমরা কার উপর ধরতাম? এই যে শেয়ার মূলধন 1,30,000 এটার উপর ধরতাম। 1,30,000-এর উপর 20% ধরতাম, রাইট? কিন্তু এখন কি এটা পার্সেন্ট বলছে নাকি শেয়ার প্রতি 2 টাকা বলছে? আচ্ছা, শেয়ার প্রতি 2 টাকা বলছে। যদি শেয়ার প্রতি বলে তাহলে অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে যে আমরা কয়টা শেয়ার বিক্রি করেছি সেটা বের করতে হবে। দেখো, আমাদের প্রতিটা শেয়ারের মূল্য কয় টাকা? 100 টাকা। আমাদের প্রতিটা শেয়ারের মূল্য কত? 100 টাকা। আমাদের টোটাল শেয়ার সংখ্যা কত? 2000। তাহলে 100 টাকা করে 2000 শেয়ার, টোটাল কত হয়? 2 লাখ। দেখো তো আমাদের কোয়েশ্চেনের মধ্যে শেয়ার মূলধন কি 2 লাখ? তার মানে আমরা কি আমাদের সবগুলো শেয়ার বিক্রি করেছি? না। তাহলে শেয়ার কয়টা বিক্রি করেছি? দেখো, আমরা যে শেয়ার বিক্রি করেছি এটাকে বলে ইস্যুকৃত শেয়ার। কি বলে? ইস্যুকৃত শেয়ার। তো আমরা ইস্যুকৃত শেয়ার সংখ্যাটা বের করব। হ্যাঁ, 1,30,000, তাই না? ভাগ দিতে হবে কত দিয়ে? 100, ইকুয়াল কত হয়? 13,000। কত হলো? 1300, রাইট, 1300। তাহলে দেখো, আমরা কিন্তু পেয়ে গেলাম ইস্যুকৃত শেয়ার সংখ্যা বা বিক্রয়কৃত শেয়ার সংখ্যা কত? 1300। তার মানে আমরা 1300টা শেয়ার বিক্রি করেছি। আবারও বলি, আমাদের শেয়ার মূলধন কত? 1,30,000। প্রতিটা শেয়ারের মূল্য কত? 100। তাহলে 1,30,000-কে আমি যদি 100 দিয়ে ভাগ দিই কত হয়? 1300। তার মানে আমরা কয়টা শেয়ার বিক্রি করেছি? 1300 শেয়ার। প্রতিটা শেয়ারের জন্য আমরা কয় টাকা লভ্যাংশ দেব? 2 টাকা। তাহলে 1300-কে 2 দিয়ে গুণ দাও, কত হয়? 2600 টাকা হয়। এই 2600 টাকা হলো ঘোষণাকৃত লভ্যাংশ। তো স্যার, আমরা এখন কি করব? এই যে ম্যাথটা আমরা অ্যানালাইসিস করলাম, এখন আমরা ম্যাথটাকে সলভ করব। ওকে, রিকোয়ারমেন্টে অন্য কিছু আছে, বাট আমরা কয়টা জিনিস সলভ করব? 3টা। 1, আমরা বিশদ আয় বিবরণী করব। 2, আমরা সংরক্ষিত আয় বিবরণী করব। 3, আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। ওকে, এই 3টা কাজ আমরা করব। ঠিক আছে, পুরো আয় বিবরণী, পুরো সংরক্ষিত আয় বিবরণী, পুরো আর্থিক অবস্থার বিবরণী। আর তোমাদের পরীক্ষায় কিন্তু সব আসবে না, সব ভয় পাওয়ার কিছু নাই। এত বড় ম্যাথ কেমনে করব? ওকে, তোমাদের বেলা খণ্ডাংশ আসবে। ওকে, যেমন হয়তো নিট মুনাফা দিয়ে দিবে, সংরক্ষিত আয় বিবরণী করতে বলবে, অথবা জাস্ট সম্পদের পার্টটা করতে বলবে, অথবা জাস্ট মালিকানা সত্ত্ব দায়ের পার্টটা করতে বলবে। হ্যাঁ, সব কিছু তোমাদের কাছে চাইবে না, সো ভয় পাওয়ার কিছু নাই। বাট আমরা প্র্যাকটিস করার জন্য পুরোটা করতেছি। ওকে স্যার, সবাই আমার সাথে কোঅপারেট করো প্লিজ। আচ্ছা, তাহলে নাম কি বলো? আচ্ছা, আমরা স্টার্ট করতেছি। মাহাদি অ্যান্ড কোং। মাহাদি অ্যান্ড কোং এর বিশদ আয় বিবরণী। আমরা ফার্স্টে বিশদ আয় বিবরণী করব। বিশদ আয় বিবরণী। স্যার, সাইড টক না প্লিজ। আচ্ছা, এটা 31 ডিসেম্বর 2018। 31 ডিসেম্বর 2018 ইং। স্যার, যখনই আমরা বিশদ আয় বিবরণী করব, সমাপ্ত বছরের জন্য কথাটা লিখতে হবে। ওকে, সমাপ্ত বছরের জন্য।
আমরা টাকার জন্য 3টা ঘর আঁকবো। বিবরণ, টাকা, টাকা, টাকা। ওকে, বিশদ আয় বিবরণ করতেছি। ফার্স্ট পার্টটা কি? বিক্রয়। দেন বাদ দিব কি? বিক্রিত পণ্যের ব্যয়। পেয়ে যাব কি? মোট মুনাফা। দেন বাদ দিব কি? পরিচালন ব্যয়। পেয়ে যাব কি? পরিচালন মুনাফা। দেন যোগ করব অন্যান্য আয়, বাদ দিব অন্যান্য ব্যয়, পেয়ে যাব কি? নেট মুনাফা। এই তো অনেক সহজ না বিষয়টা? গুড। এখন দেখো প্রত্যেকটা পার্টের ফাইনাল টাকাটা কোথায় বসবে? ফাইনাল কলামে। আর প্রতিটা পার্টের একাধিক আইটেম যদি থাকে, প্রত্যেকটা আইটেমের টাকা বসবে মাঝের কলামে, আর যদি যোগ বিয়োগ থাকে ফার্স্টের কলামে। এখন দেখো ফার্স্ট পার্টটা কি? বিক্রয়। তো ফার্স্ট পার্ট বিক্রয়, তো বিক্রয়ের টাকা কোথায় বসবে? ফাইনাল কলামে। কিন্তু যদি বিক্রয়ের সাথে যোগ বিয়োগ থাকে তার আগের কলামে, ফার্স্ট কলামে বসানো যাবে না। যে কলামে বসবে যোগ বিয়োগটা তার আগের কলামে হবে। তাহলে বিক্রয়ের টাকাটা বসার কথা ফাইনাল কলামে, বাট আমরা যেহেতু দেখতেছি বিক্রয়ের সাথে 2টা স্টার আছে, তার মানে বিক্রয়ের টাকাটা তার আগের কলামে বসাতে হবে। ওকে, তাহলে বিক্রয় কয় টাকা বলো? 4,10,000 টাকা। আচ্ছা, বিক্রয়ের সাথে কয়টা স্টার আছে? 2টা স্টার আছে। কেন? একটা হলো বিক্রয় ফেরত, কত? 5,000। তাহলে আমরা মাইনাস করে দিই, বিক্রয় ফেরত 5,000। ভাই সবাই আমাকে কোঅপারেট করবে। ওকে, আমি যে কোয়েশ্চেন করবো আনসার করবা সবাই। তো বিক্রয় ফেরত 5,000 টাকা। ওকে, তো আমি যদি 5,000 মাইনাস করি তাহলে কত হয়? 4,05,000। গুড। অ্যান্ড দেন আরেকটা স্টার আছে, তাই না? আরেকটা স্টার কেন আছে? বিকজ বিক্রয় অথবা ফেরত সত্ত্বে আমরা পণ্য প্রেরণ করেছিলাম 10,000, যেটার বিক্রয় নিশ্চিত হয় নাই। সো এটা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য, রাইট? আচ্ছা, কত টাকা স্যার? 10,000 টাকা। তাহলে এখন কত হয় বলো? 3,95,000। আমরা এখানে 3,95,000 লিখে দিলাম। ওকে, কেউ এই টাকাটা এখানে লিখে এখানে নেট বিক্রয় লিখতে পারো। নেট বিক্রয় 3,95,000 হবে, অথবা এই যে লাস্টের টাকাটা সোজা মেন কলামে বসালেও হবে, আর কিছু লেখার দরকার নেই। তো আমরা বিক্রয়ের পার্টটা শেষ করে ফেললাম। এবার সেকেন্ড পার্ট কি? বিক্রয় থেকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। সো আমরা লিখলাম বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এটা আমরা মাইনাস করব। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা কি বলি? বিব। কি বলি? বিব। তাহলে এখন কি আমরা সবাইকে খুঁজবো না, জাস্ট বিবকে খুঁজবো। যারা যারা বিব আছে তাদেরকে ধরে এখানে বসাবো। তবে বিক্রিত পণ্যের ব্যয় বসানোর ক্ষেত্রে একটা নিয়ম আছে। নিয়ম কি? সবার ফার্স্টে কাকে বসাইতে হবে? প্রারম্ভিক মজুদ। সবার লাস্টে সমাপনী মজুদ। এর মাঝখানে যাকে খুশি তাকে বসাবো। তো স্টার্ট করতে হবে প্রারম্ভিক মজুদ দিয়ে, আর ক্লোজ করতে হবে সমাপনী মজুদ দিয়ে। ওকে, তাহলে আমরা শুরুতেই লিখি প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ পণ্য। স্যার প্রারম্ভিক মজুদ পণ্য কত? কোন স্টার আছে? নো। তাহলে আমরা মাঝের কলামে বসালাম। দেন আমরা কাকে বসাতে পারি? ক্রয়। আচ্ছা বলো, ক্রয়ের টাকা মাঝের কলামে বসার উচিত, বাট স্টার আছে না নাই? তাহলে ফার্স্টের কলামে কত? ক্রয় কত টাকা? 3 লাখ। আচ্ছা, ক্রয় হচ্ছে 3 লাখ। ওকে, ক্রয়ের সাথে কয়টা স্টার? 2টা স্টার। তার মানে 2টা জিনিস যোগ বিয়োগ আছে। এক হলো ক্রয় ফেরত, কত? 11,000। আর দ্বিতীয়টা কি? বিনামূল্যে পণ্য বিতরণ। ওই যে এখানে বিনামূল্যে পণ্য বিতরণ, দেখছো? তো আমরা ওই যে স্টারগুলো দেখি কিন্তু বুঝে যাচ্ছে কেন স্টারগুলো দেয়া আছে। তাহলে মাইনাস ক্রয় ফেরত। কাইন্ডলি বলো ক্রয় ফেরত কয় টাকা? ক্রয় ফেরত 11,000 টাকা। 2,89,000 টাকা। অ্যান্ড দেন আমরা মাইনাস করব কি? বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ। আচ্ছা, বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা? 4,000 টাকা। তাহলে কত হয়? 2,85,000 টাকা, রাইট? এই যে লাস্টের সোজা বসায় দাও, হ্যাঁ, তাহলে হবে। আচ্ছা, ক্রয় গেল। এবার বলো বিব কি আসবে? এখানে রিয়ামিলের মধ্যে বিবতে আর আসার মধ্যে কেউ আছে বলো? বিব একটু খুঁজো। আমদানি শুল্ক আছে কত? 12,000। ওকে, আমদানি শুল্ক। আমদানি শুল্ক মানে ক্রয় শুল্ক কত? 12,000।
অ্যান্ড দেন ক্রয় পরিবহন আছে, ক্রয় পরিবহন। আচ্ছা, ক্রয় পরিবহন কত স্যার? 2000। ওকে, আর কিছু কি আছে? নো। এবার সমন্বয় আমরা দেখি বিভব কি আছে? সমাপনী মজুদ। আচ্ছা, সমাপনী মজুদ তো বিয়োগ হবে, আর এই বাকি সব কি হবে? যোগ। তাহলে আমরা এইগুলোকে যোগ করে ফেলি। কত হয়? 3,09,000। এইগুলোকে সব যোগ করলে হচ্ছে 3,09,000। এই 3,09,000 থেকে আমরা মাইনাস করব সমাপনী মজুদ পণ্য, রাইট? সমাপনী মজুদ পণ্য যদিও 50,000, বাট আমরা কত কাউন্ট করব? 58,000, রাইট? ওই যে অবিকৃত বিক্রয় হবে ফেরত শর্তে প্রেরিত পণ্য অবিকৃত আছে, ওইটা সমাপনী মজুদের সাথে যোগ হবে। কোন মূল্যটা যোগ হবে? 10,000 না 8,000? 8,000, তাই না? কারণ কম মূল্যটা যোগ হয়। তাহলে এখানে 58,000 টাকা। ওকে, তো আমরা যদি এই টাকাটা বিয়োগ করে দিই কত হয়? 2,51,000 টাকা। এই যে 2,51,000, এটার নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়। তো এটা কি যোগ হবে না বিয়োগ হবে? তাহলে মোট বিক্রয় বা নেট বিক্রয়, এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় 2,51,000 মাইনাস করব। তাহলে বলো তো আমাদের কত হয়? 1,44,000। 1,44,000। এই 1,44,000 টাকাকে আমরা কি বলবো স্যার? মোট মুনাফা। ওকে, আমাদের মোট মুনাফা পর্যন্ত আমরা করে ফেললাম। আচ্ছা, মোট লাভ 1,44,000 টাকা। হ্যাঁ, মানে আমরা পরের পেজে আসছি আর কি। এখন মোট লাভ থেকে আমরা বাদ দিব কাকে? মাইনাস পরিচালন ব্যয় সমূহ। আচ্ছা, মোট লাভ থেকে পরিচালন ব্যয় সমূহ মাইনাস করতে হবে। তো আমরা একটু দেখি আমাদের পরিচালন ব্যয়কে আমরা সংক্ষেপে কি নামে ডাকতেছি? পব। তো এখন আমরা জাস্ট কাদেরকে খুঁজবো? পবগুলোকে খুঁজবো। ওকে, তো ফার্স্টের থেকে একটু দেখো পবগুলো। আচ্ছা, এইখানে পব শুরু হয়েছে বেতন দিয়ে। ওকে, তো যতগুলো পব আছে সব কোথায় বসবে? মাঝে। যোগ বিয়োগ থাকলে বা স্টার থাকলে ফার্স্টের কলামে। তাহলে বেতনের সাথে স্টার আছে না নাই? আছে, আমরা ফার্স্টের কলামে বসাবো। 60,000 বেতন। আচ্ছা, এখানে স্টার আছে কেন? বিকজ 2 মাসের বেতন বকেয়া আছে। তা বলো তো, আমরা 60,000 টাকা বেতন দিয়েছে কয় মাসের জন্য? 10 মাস। 1 মাসের জন্য কত? 6,000। 60,000 ভাগ 10, 6,000। 2 মাসের জন্য কত? 12,000। যোগ বকেয়া বেতন। বকেয়া বেতন কত স্যার? 12,000। ওকে, বকেয়া বেতন 12,000, টোটাল 72,000 বেতন গেল। এরপরে কি আসবে? বিজ্ঞাপন। পব আছে কি স্যার? বিজ্ঞাপন। আচ্ছা, বিজ্ঞাপন কত টাকা? স্টার আছে, রাইট? ওকে, 14,000। তো প্রথম স্টারটা কেন আছে? বিনামূল্যে পণ্য বিতরণের জন্য। আমরা প্লাস করে দিব বিনামূল্যে পণ্য বিতরণ। আচ্ছা, বিনামূল্যে পণ্য বিতরণ কত? 4,000। তাহলে কত হলো? 18,000। ওকে, এবার আমরা কি করব? মাইনাস করে দিব। এই যে বিনামূল্যে পণ্য বিতরণ 4,000, এটা তো যোগ করলাম। এখন আমরা মাইনাস করব। কি মাইনাস করব? দেখো, বলো তো আমাদের বিজ্ঞাপন কত টাকা হলো? 18,000। কিন্তু এই 18,000 টাকাকে নিয়ে একটা ষড়যন্ত্র করা হয়েছে। কি ষড়যন্ত্র? যে 18,000কে 3 ভাগ করতে হবে এবং 1 ভাগকে ব্যয় হিসেবে দেখাতে হবে। যে বিজ্ঞাপন অবলোপন করো মানে বিজ্ঞাপনকে খরচ হিসেবে দেখাও। তাহলে বিজ্ঞাপনকে খরচ হিসেবে আমরা দেখাবো কয় ভাগ? এই যে বিজ্ঞাপন নামে আমি এখানে যে টাকাটা বসাই সেটা হলো কি? খরচ। আয় বিবরণীতে আমরা বিজ্ঞাপন নামে যে টাকাটা বসাই এটা কি? খরচ। তাহলে অবলোপনটাকে আমি এখানে বসাবো, আর বিলম্বিতটাকে আমি কি করব? মাইনাস করে দেব। বুঝতে পেরেছো? তাহলে আমার বিজ্ঞাপন কত টাকা? 18,000, কিন্তু অবলোপন বা খরচ দেখাতে হবে কত? 6,000। 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 12,000 টাকা আমি কি করব? বিলম্বিত করব। সো মাইনাস বিলম্বিত বিজ্ঞাপন। আমি কিন্তু এই জায়গাটা নিয়ে 2 দিন ধরে অনেক কথা বলতেছি, এরপরও যদি কেউ না বুঝো আমাকে আবার আস্ক করতে পারো। বিলম্বিত বিজ্ঞাপন। তো 18,000 থেকে আমি 12,000 মাইনাস করতেছি, কত থাকে বলো? 6,000 টাকা, রাইট? ওকে, এবার বলো তো আর কি আছে পরিচালন ব্যয়? আমরা আরেকটু নিচের দিকে খুঁজবো, রাইট? আচ্ছা, এটা গেল। এরপরে কি আছে? ভাড়া। ওকে, ভাড়া। তো আমরা লিখলাম ভাড়া। কত টাকা ভাড়া? এখানেও স্টার আছে, রাইট? ভাড়ার সাথেও কিন্তু স্টার আছে। আচ্ছা, ভাড়া আমরা লিখলাম 9,000। আচ্ছা, ভাড়ার সাথে স্টার কেন আছে? বিকজ
এই যে ভাড়া ৯,০০০ টাকা এটাকে আমরা কয় ভাগ বলবো? ভাড়া টোটাল কয় ভাগ? 12 ভাগ বা 12 অংশ। বাট আমরা দিয়েছি কত? তার মানে আমরা ৯,০০০ টাকা দিয়েছি 9 অংশ বাবদ। তো বকেয়া আছে কত? 3 অংশ। তার মানে ভাড়া বকেয়া আছে, আমরা যোগ করে দিব বকেয়া ভাড়া। ওকে, বকেয়া ভাড়াটা কি হবে? যোগ হবে। এখন বকেয়া ভাড়া কয় টাকা? গুড। ৯,০০০ কে আমি 9 দিয়ে ভাগ দিলে কত হয়? ১,০০০। বকেয়া আছে কয় ভাগ? 3 ভাগ। তার মানে ৩,০০০। ওকে, তাহলে হলো কত? ১২,০০০। আমরা ভাড়া বসিয়ে দিলাম। এরপর পরিচালন ব্যয় কি আছে? বীমা প্রিমিয়াম। আমরা এখানে লিখি বীমা প্রিমিয়াম। আচ্ছা, বীমা প্রিমিয়ামে কি কোনো স্টার আছে? আছে, বীমা প্রিমিয়ামে স্টার আছে। আচ্ছা, বীমা প্রিমিয়াম ৭,৫০০ টাকা। স্যার তোমরাই বলো, বীমা প্রিমিয়াম আমরা ৭,৫০০ দিয়েছি কয় মাসের জন্য? 15 মাসের জন্য দিয়েছি, রাইট? বাট আমাদের ম্যাথটা কি 15 মাসের? কয় মাসের? 12 মাসের। তার মানে 3 মাস অগ্রিম আছে। ওকে, আচ্ছা, তাহলে অগ্রিম বীমাটা আমরা কি করব? মাইনাস করে দিব অগ্রিম বীমা। আচ্ছা, অগ্রিম বীমা মাইনাস হবে। কত টাকা মাইনাস হবে? ৭,৫০০ কে আমরা 15 দিয়ে ভাগ দিব, তাহলে এক মাসেরটা পাবো 500, গুণ দিব 3 দিয়ে, তাহলে কত হয়? 1500। ওকে, তাহলে এখানে কত হয়? 6,০০০ টাকা। আমরা কি বুঝতে পারছি সবাই? গুড। এরপরে বলো পরিচালন ব্যয় আর কি আছে? রেয়া মিলে আর কোনো পরিচালন ব্যয় নাই, এই সাইডেও কোনো পরিচালন ব্যয় নাই। এবং আমরা এখন সমন্বয়ের মধ্যে দেখি পরিচালন ব্যয় আছে কিনা। পরিচালন ব্যয় আছে সমন্বয়ে, পব এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, নাই। তার মানে আর কোনো পরিচালন ব্যয় আমাদের অঙ্কের মধ্যে নাই। ওকে স্যার? আচ্ছা, তো আমরা এগুলোকে যোগ করে ফেললাম, তাহলে পেয়ে গেলাম কি? মোট পরিচালন ব্যয়। ওকে, মোট পরিচালন ব্যয়। বা আমার এটা লেখারও দরকার নেই, আমি এগুলোকে যোগ করব, করে এখানে বসিয়ে দিব। ৭২,০০০, ৬,০০০, ১২,০০০, ৬,০০০ যোগ করলে কত হয়? ৯৬,০০০। এই ৯৬,০০০ টাকা কি আমার মোট পরিচালন ব্যয়। এটা যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। তো মোট মুনাফা ১,৪৪,০০০ মাইনাস মোট পরিচালন ব্যয় ৯৬,০০০। আমরা পাচ্ছি কত? ৪৮,০০০ টাকা পেলাম। এটার নাম কি স্যার? এটার নাম হলো পরিচালন মুনাফা। আমরা এখানে নাম দিলাম পরিচালন মুনাফা। ওকে স্যার, পরিচালন মুনাফা। আচ্ছা, তো পরিচালন মুনাফা কত? ৪৮,০০০ টাকা। এবার আমরা কি করব বলো? যোগ করব অন্যান্য আয়। আচ্ছা, যোগ হবে অন্যান্য আয়। তো আমাদের এই অঙ্কের মধ্যে অন্যান্য আয় আছে না নাই? আছে না? অন্যান্য আয় আছে? আছে। অন্যান্য আয় কয়টা আছে? অন্যান্য আয় একটু দেখো তো স্যার, অন্যান্য আয় একটু খুঁজো। আচ্ছা, একটা অন্যান্য আয় আছে সঞ্চয়পত্রের উপরে আমরা সুদ ধরবো, এটা কোথায় যাবে? অন্যান্য আয়। আর একটা অন্যান্য আয় আছে সমন্বয়ের মধ্যে, সেটা কি? ওই যে মুনাফা, চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা, রাইট? আচ্ছা, তাহলে আমরা দুইটা অন্যান্য আয় পেয়েছি। তো আমরা এখানে লিখি, ফার্স্টে আমরা লিখব বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ। আচ্ছা, বিনিয়োগের সুদ, এই যে সঞ্চয়পত্রটা কি? বিনিয়োগ ১,১৩,৫০০। এটার উপরে আমরা ৮% সুদ ধরবো এবং পুরো বছরেরই ধরবো। তাহলে কয় টাকা হয়? ১,১৩,৫০০-এর 8%, রাইট? কত? ৯,০৮০ টাকা। এটা কিন্তু আমরা মাঝের কলামে রাখবো, ৯,০৮০ টাকা। ওকে, আমরা আরেকটা অন্যান্য আয় পাচ্ছি, সেটা কি? চালানি কারবারে ওই যে প্রেরিত পণ্য বিক্রয় হয়েছে, ওইখান থেকে মুনাফা। সো আমরা এটা কিভাবে দেখাবো একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। তো আমরা এখানে লিখতে পারি চালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য। চালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য কত টাকা স্যার বলো? ৩,৫০০। এটা ফার্স্ট কলামে লিখলাম, মাইনাস বিক্রয় কর্মীর কমিশন। আচ্ছা, বিক্রয় কর্মীর কমিশন কত? 5%। কত টাকার 5%? ৩,৫০০ টাকার 5%। তাহলে কত হয় বলো? ১৭৫ টাকা। তো ৩,৫০০ থেকে ১৭৫ মাইনাস করো, কত হয়? ৩,৩২৫।
এইখান থেকে আমরা মাইনাস করব কি, চালানি কারবারে প্রেরিত পণ্যের মূল্য। চালানি কারবারে প্রেরিত পণ্যের মূল্য কত টাকা? 1500 টাকা। তো আমরা যদি 1500 টাকা মাইনাস করি তাহলে কত হয়? 1825 টাকা। ওকে, এটাই হলো চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা। ওকে, আর কিছু কি আছে? নো। এবার এই দুটাকে যোগ করো, যোগ করলে কত হয়? 10,905 টাকা হলো। ওকে ফাইন। এবার আমরা বাদ দিব কি বলো? অন্যান্য ব্যয়। স্যার আমরা অন্যান্য আয় বা অপরিচালন আয় বলতে পারি, অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় বলতে পারি। ওকে ওকে, এবার আমরা বাদ দিব কি বলো? অন্যান্য ব্যয় আমরা বাদ দিব। স্যার অন্যান্য ব্যয় মানে কি? অব। আমাদের অঙ্কে অন্যান্য ব্যয় বা অব আছে না নাই? আছে। কয়টা আছে একটু দেখো। এই যে ঋণের জন্য আমরা সুদ ধরবো, এটা একটা অন্যান্য ব্যয়। আর কোন অন্যান্য ব্যয় আছে? অব খুঁজো, এখানে দেখো অব আছে কিনা। আমাদের আর কোনো অন্যান্য ব্যয় নাই, আমাদের অন্যান্য ব্যয় আছে একটাই। ওকে আচ্ছা, তাহলে আমরা দেখো এটা তো আমাদের মনে রাখতেই হবে। তারপরেও আমরা যখন মার্ক করি মনে না থাকলেও আমরা কিন্তু ভুল করব না, জাস্ট ফর সেফটি পারপাস আর কি এটা ওয়ার্কিংসটা। তাহলে অন্যান্য ব্যয় হচ্ছে ঋণের সুদ, ঋণের সুদ। ওকে স্যার আমরা ঋণ নিয়েছি কয় টাকা? 1 লাখ। এটার উপরে সুদ ধরবো 6%। কয় মাসের সুদ ধরার কথা? 9 মাসের, কিন্তু আমরা 1 বছরই ধরবো, বিকজ এটা 18 সাল না, এটা কি 17 সাল, বাট আমরা ম্যাথ করতেছি কি 18 সাল। এটা যদি 18 সাল হতো তাহলে আমরা 9 মাসের ধরতাম, বাট এটা যেহেতু 17 সাল, আমি গত বছর ঋণ নিয়েছিলাম, তার মানে এই বছরের জানুয়ারি থেকে আমরা ঋণটা ব্যবহার করেছি এবং পুরো বছর আমরা ঋণটা ব্যবহার করেছি। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু পে ইন্টারেস্ট ফর দ্য ফুল ইয়ার। ওকে আচ্ছা, তাহলে ঋণের সুদ কত হবে? 6000 টাকা। আচ্ছা এখানে আর কেউ আছে? নো। যদি একাধিক থাকতো আমি মাঝের কলামে বসিয়ে যোগফলটা ফাইনাল কলামে নিতাম, বাট আছে ও একাই, সো এটা কোথায় চলে যাবে? ফাইনাল কলামে চলে যাবে। কত টাকা স্যার? 6000। আচ্ছা এটা কি আকারে যাবে বলো তো? এটা বিয়োগ আকারে যাবে, তাই না বলো? গুড। তো এখন আমরা কি করব? পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়কে যোগ করব, অন্যান্য ব্যয়কে বাদ দিয়ে দিব। কি পেয়ে যাব তাহলে? নেট মুনাফা কত? 52,905 টাকা। ওকে ক্লোজ। এটার নাম কি স্যার? নেট মুনাফা। ওকে আচ্ছা স্যার আমি একটা এডিশনাল সমন্বয় এখানে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ 5% আয়কর সঞ্চিতি ধরতে হবে। দেখো আয়কর সঞ্চিতি এটা তো রেয়ামিলের মধ্যে অ্যাজ ইউজুয়াল থাকেই, আর রেয়ামিলের আয়কর সঞ্চিতিটাকে আমরা কোথায় নেই বলো তো? সংরক্ষিত আয়ের যোগের অংশে নেই, তাই না বলো? আর সমন্বয়ের মধ্যে যদি আয়কর সঞ্চিতি বলে, সমন্বয়ের আয়কর সঞ্চিতি এটা কিন্তু সংরক্ষিত আয় বিবরণীতে যাবে না। সমন্বয়ের আয়কর সঞ্চিতিটা কি হবে জানো? সমন্বয়ের আয়কর সঞ্চিতিটা এই যে নেট মুনাফা এখান থেকে বাদ যাবে, অর্থাৎ বিশদ আয় বিবরণী নেট মুনাফা থেকে সমন্বয়ের আয়কর সঞ্চিতিটাকে আমরা কি করব? বাদ দিব। এটা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ কি? এই যে আমি যে টাকাটা বাদ দিলাম নেট মুনাফা থেকে, এই টাকাটা কি অর্থাৎ নতুন আয়কর সঞ্চিতিটাকে আমরা ধরে চলতি দায়ে নিয়ে বসাবো। তাহলে সমন্বয়ের মধ্যে যদি তোমাকে বলে আয়কর সঞ্চিতি ধরতে হবে, এটা কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। অ্যাট ফার্স্ট এটা আয় বিবরণী নেট মুনাফা থেকে বাদ যাবে, অ্যান্ড দেন এটা চলতি দায়ে যাবে। কোথায় যাবে? চলতি দায়ে। আবার বলো, সমন্বয়ের মধ্যে যদি আয়কর সঞ্চিতি ধরতে বলে কয় জায়গায় যাবে? 2 জায়গায়। অ্যাট ফার্স্ট আয় বিবরণী নেট মুনাফা থেকে বাদ যাবে, অ্যান্ড দেন চলতি দায়ে যাবে। ওকে স্যার, তাহলে এই যে 5% আয়কর সঞ্চিতি ধরতে বলছে, আমরা এখন কি করব? এই 5% আয়কর সঞ্চিতিকে আমরা কি করব? নেট মুনাফা থেকে বাদ দিব। দেখো এটা ছিল না, আমি এটা এডিশনালি দেখাচ্ছি। ধরো আমাদের কোয়েশ্চেনে এটাও আছে, ওকে, যে 5% আয়কর সঞ্চিতি ধরতে হবে। ধরো ওইটা হলো লাস্ট সমন্বয়। তাহলে এখন আমরা কয়টা কাজ করব? 2টা। এই 5% আয়কর সঞ্চিতি এটা কি পুরনো না নতুন? এই রেয়ামিলে যেটা ছিল আয়কর সঞ্চিতি 6000, এটা কি পুরনো? এটা কোথায় যাবে? সংরক্ষিত আয় বিবরণীর যোগের অংশ। কিন্তু সমন্বয়ের মধ্যে যেটা ধরতে বললো এটা কি নতুন,
আয়কর সঞ্চিতি, রাইট? এটা কয় জায়গায় যাবে? দুই জায়গায়। নিট মুনাফা থেকে বাদ যাবে আর চলতি দায়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে অঙ্কটা ক্লোজ করেছিলাম, বাট আমি এখন ক্লোজ করলাম না, আমি আরেকটা লাইন করব। ওকে, তাহলে আমরা নেট মুনাফা পেলাম। এই নেট মুনাফাটার নাম কর পূর্ব নেট মুনাফা। কি স্যার? কর পূর্ব নেট মুনাফা। এখান থেকে মাইনাস করে দিব কি? আয়কর। আচ্ছা, আমরা এটা লিখতে পারি নতুন আয়কর সঞ্চিতি। ওকে, নতুন আয়কর সঞ্চিতি। আচ্ছা, নতুন আয়কর সঞ্চিতি এটা কি টাকা দিয়েছে না পার্সেন্ট দিয়েছে? এই পার্সেন্টটা কার উপরে ধরবা? নেট মুনাফার উপর। কার উপর? নেট মুনাফার উপর। তাহলে বলো নেট মুনাফা কত? 52,905। এটার কয় পার্সেন্ট? 5%। কত হয় বলো? 2,645 টাকা হয়। এখন যদি আমরা মাইনাস করি তাহলে বলো তো 50,260। এটা ক্লোজ। এটার নাম কি স্যার? কর পরবর্তী নেট মুনাফা। কর পরবর্তী নেট মুনাফা। বুঝেছো সবাই? কর পরবর্তী নেট মুনাফা কত? 50,260। ক্লিয়ার? তাহলে আমরা কি আয় বিবরণী করলাম? এটা অনেক কঠিন না পারা যাবে? পারা যাবে। ওকে, তো স্যার আমরা এখন কি করব বলো? সংরক্ষিত আয় বিবরণী করব। ওকে, আচ্ছা, সংরক্ষিত আয় বিবরণী যখন আমরা করব বলো তো সংরক্ষিত আয় বিবরণী কয়টা স্টেপে করা হয়? প্রথম স্টেপ কি? এই যে রেয়া মিলের সংরক্ষিত আয়টাকে ধরে আমরা বসাবো, কি নাম দিব? প্রারম্ভিক সংরক্ষিত আয়। দ্বিতীয় স্টেপ কি? কিছু জিনিস যোগ। কি কি জানো? 40 বছরের নেট মুনাফা, আয়কর সঞ্চিতি, আর কি? অদাবিকৃত লভ্যাংশের অবলোকন। এন্ড দেন আমরা কিছু জিনিস বিয়োগ করব। কয়টা জিনিস? 40 বছরের ক্ষতি, দেন আয়কর, দেন প্রদত্ত লভ্যাংশ, দেন ঘোষণাকৃত লভ্যাংশ, দেন কোনো ফান্ডে অর্থে স্থানান্তর, এন্ড দেন নতুন কোনো ফান্ড তৈরি, তাই না? আচ্ছা, তাহলে প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে 3টা যোগ 6টা বিয়োগ করার পর আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটার নাম কি? সমাপনী সংরক্ষিত আয়। ওকে, ওকে স্যার, চলো তাহলে আমরা করে ফেলি। প্লিজ হেল্প মি। আচ্ছা, আমরা স্টার্ট করতেছি। প্রারম্ভিক সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় কত? ওকে, প্রারম্ভিক সংরক্ষিত আয় 55,000 আমরা এখানে বসালাম। প্রারম্ভিক সংরক্ষিত আয় 55,000 টাকা। আচ্ছা, এবার হলো যোগ। প্লিজ স্যার, কথা না, যোগ। তো আমরা 3টা জিনিস যোগ করব। খুঁজে নেট মুনাফা 40 বছর আছে না নাই? আছে। তাহলে আমরা লিখে ফেলি। আমাকে একটু হেল্প করতে হবে। চলতি বছরের কর পরবর্তী নেট মুনাফা। জাস্ট নেট মুনাফা লিখলে হবে না, কারণ আমরা নেট মুনাফা 2টা পেয়েছি, কর পূর্ব আর কি? হুইচ ওয়ান? কর পরবর্তী নেট মুনাফা। আচ্ছা, 40 বছরের কর পরবর্তী নেট মুনাফা কয় টাকা বলো? 50,260। ওকে, ভেরি বোল্ড অ্যান্ড লাউড। কনফিডেন্টের সাথে বলছে, মনে হয় ও প্রতিদিন আয়োডিন যুক্ত লবণ খায়। আচ্ছা, এরপরে বলো, এরপরে কি আসবে? আয়কর সঞ্চিতি, রাইট? কি লিখবো? তবে আয়কর সঞ্চিতি আর আয়কর বসানোর সময় আমরা একটু দেখে নিব কে বড়, আয়কর বড় নাকি আয়কর সঞ্চিতি বড়। তো দেখি আমরা এখানে আয়কর সঞ্চিতি কত? 6,000। আর আয়কর কত? 2,500। হুইচ ওয়ান ইজ গ্রেটার? আয়কর সঞ্চিতি। তাহলে আমরা আয়কর সঞ্চিতি বসাবো এবং এখান থেকে মাইনাস করব কাকে? আয়করকে। মানে দুটাকে দুই সাইডে না বসিয়ে এক সাইডেই বসাবো, তাই না? তো আমরা এখানে লিখলাম আয়কর সঞ্চিতি। আচ্ছা, আয়কর সঞ্চিতি কত টাকা? আয়কর সঞ্চিতি 6,000 মাইনাস হবে আয়কর কত? 2,500। তাহলে বলো তো কত হয়? 3,500। ওকে, ঠিক আছে। এরপর কি বলো? অদাবিকৃত লভ্যাংশের অবলোকন আছে এখানে। ইয়েস, অর্ধাংশ। অদাবিকৃত লভ্যাংশ কত? 3,000। আমাদেরকে অদাবিকৃত লভ্যাংশের অর্ধাংশ অবলোকন করতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অদাবিকৃত লভ্যাংশের অবলোকন। অবলোকন কয় টাকা স্যার? আচ্ছা, আমি 6,000 ভাবছিলাম, সরি 1,500।
আচ্ছা 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 তোমাদের কানে ধরে সরি আমাদের কাছে Sir, it's আমি teacher মানুষ না বলো। 260 কত হয় 55,260 আচ্ছা 55,260 হলো Yes sir ওকে তাহলে 55,000 এবং 55,260 আমরা যদি যোগ করি কত হয় 1,10,260 1,10,260 হলো এইখান থেকে আমরা বাদ দিব আচ্ছা এখন আসো বাদ দেওয়ার পালা ফার্স্টে কাকে বাদ দিব নেট ক্ষতি চলতি বছরের নেট ক্ষতি এটা কি আছে না থাকলে আবিষ্কার করার দরকার নাই ওকে বাদ দুইটা দেন আমরা বাদ দিব কাকে আয়করকে তো আগেই বাদ দিয়ে দিচ্ছে সো এটাকে এখানে আনা যাবে না প্রদত্ত লভ্যাংশ আছে না বলো ইয়েস আছে তাহলে আমরা বাদ দিচ্ছি প্রদত্ত লভ্যাংশ স্যার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদত্ত লভ্যাংশ অল আর সেম ওকে যেটা রিয়ামিলের মধ্যে আছে কত টাকা বলো এই যে লভ্যাংশ 5,000 রাইট আমরা মাঝের কলামে বসালাম 5,000 আচ্ছা এরপরে কাকে বসাবো ঘোষণাকৃত লভ্যাংশ ঘোষণাকৃত লভ্যাংশ প্লিজ স্যার কথা না আচ্ছা ঘোষণাকৃত লভ্যাংশটা একটু আমি ক্যালকুলেট করে দেখাই প্রতিটা শেয়ারের জন্য কয় টাকা আর শেয়ার সংখ্যা কত জানি না বাট এটা বের করা যায় শেয়ার মূলধন কত 1,30,000 প্রতিটা শেয়ারের দাম কত 100 তাহলে 1,30,000 ভাগ 100 এই যে 1,30,000 ওকে ভাগ কত 100 তাহলে আমি কি পেলাম শেয়ার সংখ্যা এই শেয়ার সংখ্যাকে গুণ দিব কত দিয়ে 2 দিয়ে তাহলে কত হয় 13,000 কে 2 দিয়ে গুণ দিলে 1300 কে 2 দিয়ে গুণ দিলে কত হয় 2,600 2,600 আচ্ছা ঘোষণাকৃত লভ্যাংশ গেল এরপরে কে আসবে কোন ফান্ডে টাকা পাঠালে সেটা আসবে আমরা কি পাঠিয়েছি ইয়েস পাঠিয়েছি কাকে পাঠিয়েছি বলো কোথায় পাঠিয়েছি আচ্ছা লভ্যাংশ সমতাকরণ তহবিলে টাকা পাঠানো হয়েছে তাই না এই যে লভ্যাংশ সমতাকরণ তহবিলে 5,000 টাকা স্থানান্তর করা হয়েছে তাহলে আমরা এখানে লিখে দিই লভ্যাংশ সমতাকরণ তহবিলে লভ্যাংশ সমতাকরণ তহবিলে অর্থ স্থানান্তর রাইট কত 5,000 and then last one if we make or create any additional fund আমরা কি কোনো ফান্ড তৈরি করেছি নো সো এটা কি আসবে না তাহলে এখানে আর আসার মতো কেউ কি আছে নাই তারপর একটু চেক করো যে সংরক্ষিত আয়ে আমরা কয়টা এনেছি 1 2 3 4 5 6 7টা আইটেমকে নিয়ে আসছে এবার একটু মিলাই আমাদের এখানে কয়টা আছে সংরক্ষিত আয়ে এইখানে আছে সংরক্ষিত আয় কয়টা হলো দুইটা সংরক্ষিত আয় এটা একটা সংরক্ষিত আয় দুইটা সংরক্ষিত আয় তিনটা সংরক্ষিত আয় কয়টা হলো চারটা এরপর এই যে সংরক্ষিত আয় পাঁচটা সংরক্ষিত আয় ছয়টা সংরক্ষিত আয় সাতটা ঠিক আছে কেউ বাদ পড়ছে বলো কেউ মিসিং আছে নো তাহলে আমার ভুল হওয়ার কোনো চান্সই নেই তাই না বলো কারণ আমরা ভ্যাকসিন দিয়ে রাখছি আচ্ছা ওকে এরপরে আসো আমরা এইগুলোকে যোগ করে ফেলি কত হয় 12,600 তো আমরা 1,10,260 থেকে 12,600 মাইনাস করে দিই 97,660 টাকা ওকে ক্লোজ এটার নাম কি হবে স্যার সমাপনী সংরক্ষিত আয় ওকে স্যার